আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন টু ইউ অল। যারা অলরেডি লাইভে জয়েন করেছো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও যে মানে সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, একটু জানাও তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। একটু কেউ একজন কমেন্টের মাধ্যমে, আচ্ছা একজন কমেন্ট করেছে। যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তোমরা ভালো আছো? একটু অসুস্থ ছিলাম। তোমাদের যে লাস্ট দিন ক্লাস নিলাম এরপর আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, এই জন্য পরের ক্লাসটা নিতে পারিনি। আর পরের ক্লাস তোমাদের হচ্ছে যে আপু নিয়েছে, আপু নিজে ক্লাসে অসুস্থ হয়ে গেছিল, এই জন্য হচ্ছে আপু ক্লাসটা তাড়াতাড়ি নিয়ে ফেলছে। ঠিক আছে, আদারওয়াইজ অন্য কোনো সমস্যা না। ঠিক আছে, আপু খুব ভালো পড়ায়, কিন্তু জাস্ট ওই দিন আপু অসুস্থ ছিল। তোমাদের হয়তো এই ক্লাসটা আবার হতে পারে, আমি এক্স্যাক্টলি শিওর না, যেই নিক। বাট আপু একটু অসুস্থ ছিল, জাস্ট এই জন্য হচ্ছে সেকেন্ড পার্টটা মানে ওই তাড়াতাড়ি হয়েছে ক্লাস। ঠিক আছে, আমার মনে হয় ক্লাসটা আবার হবে। তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তোমাদের যেটাতে সুবিধা হয় আমাদের পক্ষ থেকে অলওয়েজ চেষ্টা থাকে সেটা করার। তো এটা নিয়ে এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। আচ্ছা, আমরা আজকে পড়বো হচ্ছে রুই মাছ। সেকেন্ড চ্যাপ্টারের মানে তিনটা প্রাণীর মধ্যে আমার মনে হয় রুই মাছটা খুবই ইজি। হাইড্রাও ভালো লাগতে পারে তোমাদের, ঘাসফড়িং তো কঠিন লাগে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই আসলে। ঘাসফড়িং আসলে একটা কঠিন চ্যাপ্টার। আমি জানি না কি অবস্থা তোমাদের, হয়তো বা সেকেন্ড পার্টটা পড়তে একটু সমস্যা হয়েছে। সো রুই মাছ খুবই ছোট একটা চ্যাপ্টার, এটা নিয়ে ওরকম টেনশন নেওয়ার কোনো দরকার নাই। খুবই অল্প পড়া আজকের লেকচারটা। ওই যে ফার্স্ট দিনের মধ্যে এত লেংদি হবে না। ফার্স্ট দিন আসলে তোমাদের ক্লাস যখন নিচ্ছিলাম, আমি জানি না আসলে আমার কি সমস্যা হয়েছে হঠাৎ, মানে যে করোনা হওয়ার পর থেকে এই যখনই অনলাইন ক্লাস নেই, ক্লাস নিলে হচ্ছে গিয়ে 30 মিনিট 40 মিনিট ক্লাস নেওয়ার পর আমার মানে চোখ ঘোলা হয়ে আসে, মাথা ঘুরায় এরকম। এই জন্য মানে কি, মানে আই ডোন্ট নো আর কি কি সমস্যা হচ্ছে। তো আজকের ক্লাসটা খুবই অল্প, কারণ রুই মাছ নিজে একটা ছোট চ্যাপ্টার, আমরা দুই ভাগে তো পড়বো এটা। প্রথম হাফটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র পর্যন্ত আর কি। তো সৃজনশীল এমসিকিউ বেসডই, সৃজনশীলের জন্য খালি রক্ত সংবহন তন্ত্রটা ইম্পর্টেন্ট। তো আমরা বুঝে শুনে ডিটেলস পড়বো। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা, কেন পড়বো এটা আসলে ভর্তি পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন সংখ্যা আর কি, সেম একই কথা। এটা 2014-তে সিলেবাসে আসার পর থেকে পরের বছর থেকে প্রতি বছরই এখান থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে, প্রতি বছরই এখান থেকে একটা করে প্রশ্ন আসে, যে কোনো ভর্তি পরীক্ষা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো এখনই ভালো করে পড়ে ফেলো, ফিউচারের জন্য কাজে লাগবে আর কি। আর পরে তো আবার অবশ্যই পড়ার সুযোগ থাকবে, যদি মেডিকেল কোচিং করো তখন তো আমরা আবার পড়াবো। হ্যাঁ, আমিই পড়াবো আবার ইনশাল্লাহ, যদি সম্ভব হয়। আচ্ছা, বেঁচে থাকলে আর কি, আল্লাহ হায়াত দিলে। আচ্ছা, প্রথমে দেখো আমি স্লাইডে কি লিখে রেখেছি, মেজর কার্ভ এবং মাইনর কার্ভ, তাই না? তো এই জিনিস দুইটা কি, তোমার মেজর কার্ভ এবং মাইনর কার্ভ জানার আগে আমাদেরকে জানতে হবে কার্ভ কি। মানে কার্ভ হচ্ছে এক ধরনের মাছ, তাই না? আমরা নাম শুনছি তাই না, যে রুই মাছ বলে, কাতলা মাছ বলে, কার্পো মাছ বলে। মানে আমাদের এখানে আর কি, আমাদের এলাকায় হচ্ছে কার্ভ বলে না, কার্পো মাছ বলে আর কি। সো কার্ভ জাতীয় মাছ, এটা কি এক ধরনের মাছ অবশ্যই। সো কার্ভ জাতীয় মাছটা আসলে কি, আমরা যদি একটু স্লাইডের মধ্যে দেখি, এই যে খেয়াল করো তোমাদের নতুন বইয়ে একদম খুব সুন্দর করে দেওয়া আছে কার্প জাতীয় মাছ বলতে আসলে কি বোঝায়। প্রথম ক্রাইটেরিয়া কি, মিঠা পানির মাছ, অর্থাৎ সমুদ্র সামুদ্রিক মাছ না, এগুলো হচ্ছে মিঠা পানি, অর্থাৎ কি নদ নদী খাল বিল এগুলোর মধ্যে থাকবে। মিঠা পানির যেসব মাছের মাথায় আইস থাকে না, তোমরা মাছ দেখছো অবশ্যই, মাছের মাথায় কখনোই কোনো আইস থাকে না, আইসটা থাকে হচ্ছে বডিতে। ঠিক আছে, আইস থেকে মনে পড়লো, আমি আইস যুক্ত মাছ ছাড়া অন্য মাছ খাই না। আমার খালি যে রুই মাছ কাতলা মাছ এগুলো ছাড়া অন্য মাছ খেতে একদমই ভালো লাগে না। বাকিগুলা যে শিং মাছ মাগুর মাছ আছে না, এগুলো দেখে আমার সাপের মতো মনে হয়, মানে সাপ সাপ ফিলিংস আসে। আচ্ছা, জানি না আবার তোমাদের কারো পছন্দ হইতে পারে। সো যেসব মাছের মাথায় আইস থাকে না, তারপরে কিন্তু বডির মধ্যে আইস থাকে, কোন ধরনের আইস, সাইক্লয়েড আইস, আমরা এটাতে পরে আসবো সাইক্লয়েড আইস বলতে কি বোঝায়। আর দেহ গহ্বরে কি পাওয়া যায়, পটকা থাকে। পটকা মানে বায়ুথলি, মাছ যে পানিতে ভাসতেছে, ঠিক আছে, পানিতে চলাচল করতে পারতেছে, তো এটা কন্ট্রোল করে হচ্ছে পটকা বা বায়ুথলি। এটা সেকেন্ড হাফে আছে লেকচারের। সো এই মাছগুলোকে বলা হয় কার্প জাতীয় মাছ। ঠিক আছে, তাহলে মিঠা পানির যেসব মাছ, তোমাকে এটা কিন্তু দিতে পারে যে কার্প জাতীয় মাছ বলতে কি বুঝো, এরকম ভাবে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, 2 নম্বরের প্রশ্ন দিতে পারে বা 1 নম্বরও বলতে পারে। তো কার্প জাতীয় মাছ মানে কি, কার্প জাতীয় মাছ মানে হচ্ছে যেসব মিঠা পানির মাছ মাথায় কোনো আইস থাকে না, বডিতে আইস থাকে, আর হচ্ছে ওদের দেহ গহ্বরের ভিতর পটকা বা বায়ুথলি থাকে, তাদেরকে বলা হয়
কার্প জাতীয় মাছ। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তারপরে আসো তোমার, এখন আসি আমরা মেজর কার্প এবং মাইনর কার্প কি। তাহলে আমরা কার্প জাতীয় মাছ বুঝলাম। তো এই কার্প জাতীয় মাছকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কিসের উপর ভিত্তি করে? তাদের মানে যখন অ্যাডাল্ট হয় তখন তাদের ওজন এবং দৈর্ঘ্যের উপর ভিত্তি করে। তাহলে দেখো, মেজর মানে বুঝতে পারতেছে, মেজর মানে একটু বড় হবে, মাইনর মানে ক্ষুদ্র ছোট। তার মানে মেজর কার্প কারা? পরিণত বয়সে যাদের ওজন 1.5 কেজির বেশি থাকে এবং দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। এটা হচ্ছে আলিম স্যারের বইয়ের ইনফরমেশন আর কি, তোমরা লিখে নিবা পরে বইয়ের মধ্যে। তাহলে পরিণত বয়সে যেসব মাছের ওজন 1.5 কেজির বেশি হবে এবং দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার বা 1 মিটারের বেশি, তাদেরকে বলা হয় মেজর কার্প। আর এটা বাদে বাকি যারা আছে মানে ওই ক্রাইটেরিয়াটা ফিল আপ করে না, তাদেরকে বলা হয় মাইনর কার্প। তো মেজর কার্পে খেয়াল করো কি কি আছে, রুই, কাতলা, মৃগেল এবং কালীবাউস, এই চারটাকে বলা হয় মেজর কার্প। নামটা একটু মুখস্থ করলা, নামগুলো পরিচিতই কম বেশি। আর তোমার মাইনর কার্প যেটা আছে খেয়াল করো, বাটা এবং ঘনিয়া। আজমল স্যারের বইয়ের কভার পেজে কি আছে? একটা বাঘের ছবি আছে, খুব সুন্দর, তাই না? মরা বাঘ। তো এই বাঘের ছবি দিয়ে তুমি মনে রাখতে পারো, বাঘ, বাঘের বা মানে বাটা, আর ঘ মানে ঘনিয়া। ঠিক আছে, তাহলে বাটা এবং ঘনিয়া, এই বাঘের বা দিয়ে হচ্ছে বাটা, ঘ দিয়ে ঘনিয়া, এগুলো হচ্ছে মাইনর কার্প। এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি মেজর কার্প, মাইনর কার্প, সামথিং এরকম দিতে পারে। সো মনে থাকবে সবার। আচ্ছা, এবার আমরা চলে আসি মূল পড়ায়। এখানে তেমন কোনো পড়া নাই, বসতি টসতি নদী টদীতে থাকে, এগুলো আসলে কোনো পড়ার মতো না। আমাদের পড়তে হবে শ্রেণীতাত্ত্বিক অবস্থান। সেকেন্ড চ্যাপ্টারে যে 3টা প্রাণী আছে, 3টা প্রাণীর শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা জানা জরুরি, এবং পরীক্ষার মধ্যে এটা কিন্তু 2 নম্বরে আসবে। 2 নম্বরের কোশ্চেন কিন্তু এটা, যে রুই মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থান লিখো। এবং লিখার ক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে, এই যে তোমাদের বইয়ে দেখো কিরকম করে লিখা, একটু কোনাকুনি গিয়েছে না? সো এইভাবেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এখানে যেহেতু এইভাবে আছে, তুমি জাস্ট নরমাল তোমার ফাইলামে দেখো, পি ফাইলাম লিখলা, PHYLUM, তাহলে ফাইলাম, তার উপরে তুমি কিন্তু কিংডম লিখতে পারো। কিংডম কি? কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া, তাহলে কিংডম লিখলা KINGDOM। তাহলে কিংডমের কে এর পরে কি সেকেন্ড লেটার হচ্ছে আই, আই এর নিচে থেকে তুমি পি শুরু করবা, তারপর ফাইলাম হচ্ছে PHYLUM, তাহলে হচ্ছে গিয়ে তোমার ফাইলামের এস থেকে আবার কি সাব ফাইলামের এসটা শুরু করবা, সাব ফাইলামের ইউ থেকে আবার ক্লাস শুরু করবা। তো জাস্ট এইভাবে একটু কোনাকুনি করে লিখতে হবে, যেহেতু বই এইভাবে দেওয়া আছে এইভাবে লিখতে হবে, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার জিনিসটা? আর আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, সেটা এখানে খেয়াল করো। তোমরা জানো এই জিনিসটা, তোমরা নামকরণটা পড়েছো আগে, যে নামকরণ হচ্ছে গিয়ে ইটালিক লিখতে হয়, তাই না? জেনাস এবং স্পেসিসটা ইটালিক ওয়ার্ডে লিখতে হয়। যদি ইটালিক না লিখো, তোমার নিচে কি করতে হবে, নিচে হচ্ছে এভাবে দাগ টেনে লেবেলিং করে দিতে হবে। ঠিক আছে, দাগ টেনে তোমাকে অবশ্যই জিনিসটা লেবেলিং করে দিতে হবে, এই জিনিসটা যাতে মনে থাকে। ঠিক আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র মিস্টেকের কারণে কিন্তু নাম্বার কমে যাবে। তুমি যদি ক্লিয়ারলি সুন্দর করে এটা লিখতে পারো, তাহলে কিন্তু একদম 2 এ 2। এগুলো কিছু তো লেখা লাগবে না অবশ্যই, তুমি জাস্ট শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা পড়বা। আর এই যে এই জিনিসটা মনে থাকে, দেখছো, জাস্ট পি এর সেকেন্ড লেটারের সাথে এস, এস এর সেকেন্ড লেটারের সাথে সি, এইভাবে জাস্ট মনে রাখবা। ক্লিয়ার? আর ফাইলাম প্রথমে কি আছে, করডাটা। করডাটা মানে কি? কর্ডেট, যাদের নটোকর্ড থাকে, তাই না? ঠিক আছে, কর্ডাটা মানে কি? যাদের হচ্ছে তোমার নটোকর্ড বা মেরুদণ্ড থাকে অবশ্যই। তারপর 2 নম্বর হচ্ছে সাব ফাইলাম, হচ্ছে ভার্টিব্রাটা, মানে নোটোকর্ড যাদের হচ্ছে মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। নেক্সট হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা। কেন ইম্পর্টেন্ট? কারণ অ্যাক্টিনোপটেরিজি থেকেই রুই মাছের 2টা মেজর বৈশিষ্ট্য আসে। মেজর বৈশিষ্ট্যগুলো কি কি? একটা হচ্ছে রুই মাছের আইস। কেমন আইস? আমরা একটু আগে যে পড়েছিলাম, এই যে খেয়াল করো, সাইক্লয়েড আইস। ঠিক আছে, তোমরা বই দাগানো নিয়ে টেনশন করো না, বই কিন্তু পরে আপলোড দিয়ে দেওয়া হবে, তখন তোমরা দাগাইও। তোমরা জাস্ট এখন একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তাহলে হইলো জিনিসটা। তাহলে সাইক্লয়েড আইস থাকে। আর লেজের মধ্যে কি থাকে? লেজটা হচ্ছে হোমো সার্কেল। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে ক্লাস হওয়ার কথা অলরেডি, আমার আইডিয়া নেই ঠিক। সো ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু পড়েছো তোমরা, অ্যাক্টিনোপটেরিজির আইস হচ্ছে গিয়ে সাইক্লয়েড আইস, আর হচ্ছে তোমার লেজটা হচ্ছে হোমো সার্কেল। হোমো সার্কেল মানে কি রকম আমরা দেখবো একটু পরে, আছে নিচেই দেখি। এই যে দেখো লেজটা কি রকম, একদম 2 হাফে সমান সমান ভাগ, জাস্ট পুরা কন্টিনিউয়াসলি একটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার, এই জন্য এটাকে বলে হোমো সার্কেল। ঠিক আছে, তাহলে শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা। আর লাস্টে অর্ডার হচ্ছে সিপ্রিনিফর্মিস। আর ফ্যামিলির ক্ষেত্রে খেয়াল করো, সিপ্রিনিডি, আইডিএ। আমি ঘাসফড়িং এর ফার্স্ট পার্টে বলার কথাটা যে আইডিএ থাকা মানে হচ্ছে ফ্যামিলি, আর উদ্ভিদের ক্ষেত্রে কি সিইএই। সো আইডিএ থাকা মানে কি? সেটা ফ্যামিলি। তাহলে এই জিনিসটা মনে থাকবে সবার। সবাই শ্রেণীতাত্ত্বিক অবস্থাটা কষ্ট করে মুখস্থ করে ফেলবে, কয়েকবার লিখলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এখন আছে আমরা রুই মাছের স্বভাব।
স্বভাব বলতে মানে কি, স্বভাব বলতে কিন্তু ওই স্বভাব না, ঠিক আছে, যে বলে যায় হ্যাঁ ও তো অনেক ভালো, অনেক খাইছে, এরকম স্বভাব না। এখানে স্বভাব বলতে বোঝাচ্ছে আসলে রুই মাছ কি ধরনের খাবার দাবার খায়, সে কোথায় থাকে, মানে এটসেট্রা আর কি। সো রুই মাছ তার জীবনের দশার উপর ভিত্তি করে তার খাবারকে ভাগ করেছে। কিরকম, দেখো জীবনের একদম প্রাথমিক পর্যায়ে সে প্লাঙ্কটন জাতীয় খাবার খায়। প্রাথমিক পর্যায়ে মানে কি, এই যে রুই মাছের যে লার্ভাটা বের হইলো, পোনাটা বের হইলো, ঠিক আছে, ওই পোনাটা হচ্ছে প্লাঙ্কটন জাতীয় খাবার খায়। রুই মাছের ক্ষেত্রে আমরা পোনা বলি, লার্ভা ওয়ার্ডটা ইউজ করি না। সো রুই মাছের জীবনের প্রাথমিক পর্যায়ে পছন্দের খাবার কি, পছন্দের খাবার হচ্ছে প্লাঙ্কটন জাতীয় খাবার। ঠিক আছে, দুই ধরনের প্লাঙ্কটনই, প্রাণী প্লাঙ্কটন এবং উদ্ভিদ প্লাঙ্কটন, দুই ধরনের খাবার, প্রাণী এবং উদ্ভিদ প্লাঙ্কটন। তারপরে যখন আরেকটু বড় হয়, ঠিক আছে, এখনো রেণু মানে পোনাই আছে কিন্তু আরেকটু বড় সাইজের পোনা, এটাকে বলে আঙ্গুলি পোনা। কেন আঙ্গুলি পোনা, কারণ এটার সাইজটা হচ্ছে আঙ্গুলের সমান হয়, আঙ্গুলের সমান লম্বা। সো এই আঙ্গুলি পোনা দশায় সে কি খাবে, প্রধানত খায় প্রাণী প্লাঙ্কটন। এখন সে উদ্ভিদ খাবে না, সে জাস্ট প্রাণী প্লাঙ্কটন খাবে। ঠিক আছে, তার কি এটা গ্রোয়িং ফেজ, গ্রোথ চলতেছে, তখন তখন কি প্রোটিন যদি বেশি খায়, তার মানে প্রোটিন বেশি খেলে তার গ্রোথটা বেশি হবে, সেই জন্য হচ্ছে প্রাণী প্লাঙ্কটন। এর সাথে তিনটা খাবার খায়, ডেসমিড, ফাইটোফ্লাজিলেট এবং শৈবাল রেণু। কি বললাম, ডেসমিড, ফাইটোফ্লাজিলেট এবং শৈবাল রেণু, এটা মনে রাখতে হবে। এইভাবে প্রশ্ন দিবে, রুই মাছ জীবনের প্রাথমিক পর্যায়ে কোন খাবারটি গ্রহণ করে। তারপর 2 নম্বর প্রশ্ন দিবে, আঙ্গুলিপোনা দশায় রুই মাছ কোন খাবারটি গ্রহণ করে না। তখন অপশনে দেখবে যে উদ্ভিদ প্লাঙ্কটন দিয়ে দিছে, কারণ আঙ্গুলিপোনা দশায় তো প্রাণী প্লাঙ্কটন খাচ্ছে, বাট উদ্ভিদ প্লাঙ্কটন খায় না। ক্লিয়ার এই জিনিসটা? আচ্ছা, আর যখন একদম অ্যাডাল্ট হয়ে যায়, পূর্ণবয়স্ক মাছ, তখন কিন্তু রুই মাছ শুধুমাত্র উদ্ভিদ জাতীয় খাবার, শৈবাল, উদ্ভিদ এগুলো গ্রহণ করে। সো তখন কি, তখন হচ্ছে মাছটা প্রধানত শাকাশী। তাহলে এইভাবে জাস্ট স্টেপ বাই স্টেপ রুই মাছের খাবারের মানে স্বভাবটা মনে করে ফেলবা। ঠিক আছে, একদম প্রাথমিক পর্যায়ে প্ল্যাঙ্কটন, তারপর যখন আরেকটু বড় হবে আঙ্গুলিপোনা দশায় তখন প্রাণী প্ল্যাঙ্কটন খাবে। আর প্রাথমিক পর্যায়ে কিন্তু দুই ধরনের প্ল্যাঙ্কটনই খাচ্ছে, সাথে ডেসমিড, ফাইটোফ্লাজিলেট এবং শৈবাল রেণু। ঠিক আছে, আর যখন আরেকটু বড় হয় তখন কি খায়, তখন হচ্ছে তারা প্রধানত শাকাশী। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টারে রুই মাছ, ঘাসফড়িং দুইজনই কিন্তু তৃণভোজী বা শাকাশী। আর নিচে থেকে কি জানবা, এই যে ফুলকা রেকার নামে একটা জিনিস থাকে, ফুলকা রেকার আমরা পরে জানবো এটা কি, এটা সেকেন্ড, এখানে দেখানোর দরকার নেই, আমরা ফুলকার গঠনে একবার পড়াবো, জাস্ট খেয়াল রাখো। আর এই যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে, বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশন টেস্ট, অহরহ এই প্রশ্নটা আসে যে রুই মাছ কত ডিগ্রি তাপমাত্রার নিচে বাঁচতে পারে না। উত্তর হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। কত বললাম, 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও, হ্যাঁ, কারো যদি কোনো ডাউট থাকে আমাকে একটু বলতে পারো, আমি তোমাদের কমেন্ট চেক করি, তাহলে আমি একটু সামনে প্রোগ্রেস করব। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ডেসমিড কি, ডেসমিড এক ধরনের অ্যালগি। ঠিক আছে, ডেসমিড হচ্ছে এক ধরনের অ্যালগি বা শৈবাল। আচ্ছা, ক্লিয়ার বলছে, ঠিক আছে ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট পার্টে চলে আসি। এখন আমরা কি করব, রুই মাছের বাহ্যিক গঠন। তাহলে বাহ্যিক গঠন, তোমরা মাছ তো সবাই মোটামুটি দেখার কথা, তাই না, রুই মাছ দেখছো, খাওয়ারও কথা, খাইলে মোটামুটি একটা পড়াশোনা তো হয়েই যায়। তো রুই মাছের বডিটা দেখো কিরকম, এই যে আমরা এরকম একটা শেপ বলি, এই যে এই শেপটাকে কি বলে, এগুলোকে বলে স্পিন্ডল শেপ বা মাকু আকৃতির। তাহলে এই যে খেয়াল করো ওর বডিটা, একদম ওইরকম না, মাঝখানে একটু মোটা আর দুই সাইডে একটু চিকন চিকন। সো রুই মাছের বডিটা কেমন, রুই মাছের দেখো এটা হচ্ছে মাকো আকৃতির দেখতেটা, মধ্যভাগ চওড়া, দুই প্রান্তটা হচ্ছে সরু। আর রুই মাছ কি ধরনের মাছ, অস্থিময় মাছ। রুই মাছ খাইছো, মাছে অবশ্যই কাঁটা থাকে, ঠিক আছে, কাঁটার জন্য আসলে মাছ খাইতে খুবই বিরক্ত লাগে। সো রুই মাছের অস্থি বলতে কি বোঝায়, এই যে মাছের সেন্ট্রালে একটা বড় কাঁটা থাকে না, আর হচ্ছে কি সাইডে ছোট 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 ছোট, এছাড়াও অসংখ্য কাঁটা থাকে, মাছের কাঁটাগুলো কিন্তু মাছের অস্থি। ঠিক আছে, তারপরে আমরা মাকো আকৃতির করলাম। আর আরেকটা ওয়ার্ড আছে স্ট্রিম লাইন। স্ট্রিম লাইন মানে কি বোঝাচ্ছে, স্ট্রিম লাইন মানে বোঝাচ্ছে যখন মাছটা পানিতে চলাচল করে তখন পানির একটা স্রোত আছে, তো পানির স্রোতটা মাছের গতিকে বাধা দেয় না, এই জন্য ওর আকৃতিকে বলে স্ট্রিম লাইন। মানে পানির স্রোতটাও যেভাবে যাচ্ছে সেও কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না। দেখো এই লাইনটা, চলনের সময় পানির মানে পানির ভেতর রুই মাছের গতি বাধাপ্রাপ্ত হয় না বলে রুই মাছের আকৃতিকে কি বলা হয়, স্ট্রিম লাইন বলা হয়। ক্লিয়ার জিনিসটা? আর ওর বডিকে তিনটা পার্টে ভাগ করা হয়েছে। অবশ্যই মাছের কি থাকে, তোমরা মাছ সেম আবারও যে মাছ খাওয়ার এতে চলে আসতেছি, অনেকে মাছের মাথা খুব পছন্দ করে, আবার অনেকে লেজের অংশটা খায়। লেজের অংশটা খায় বলতে অ্যাকচুয়ালি আমাদের বাসা বাড়িতে যেটা হয় যে আমাদের মাঝখানের অংশ দিয়ে টিয়ে কি করে আমাদের আম্মুরাই সাধারণত
লাস্টের অংশটা ওকে, হ্যাঁ আমার এটাই পছন্দ বলে হচ্ছে কি তারা খারাপ জিনিসটাই খায়। এটা খুবই নর্মাল, তাই না? এটা তোমরা অবশ্যই খেয়াল করে থাকার কথা। বা ভালো কিছু রান্না করলো, মুরগি মাংস রান্না করলো, আহ সকালে দুপুরে খাইলে একবার, দুপুরে তো ওকে, তারপর রাত্রে দেখা যাবে কি একদম খারাপ যেটা মাংস টাংস নাই ওই জিনিসটা হচ্ছে কি আম্মুরা দিচ্ছে, হ্যাঁ না আমি ওটাই খাবো, আমার বেশি মাংস পছন্দ নেই এইসব বলে। ঠিক আছে, মানে প্রতিটা ক্ষেত্রে আসলে স্যাক্রিফাইস করে আম্মুরা, বাবারাও করে অবশ্যই, আমি জাস্ট বাসার এক্সাম্পলটা দিলাম আর কিভাবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, তো তোমার রুই মাছের মাথা, দেহকাণ্ড এবং লেজ, তাহলে তিনটা পার্টে ভাগ করা হয়েছে, মাথা, দেহকাণ্ড, লেজ। এখন মাথা থেকে মাথার যে ডেসক্রিপশনটা আছে, ঠিক আছে, এই ডেসক্রিপশন আমি আসলে পড়াতে চাচ্ছি না, এগুলো পরীক্ষায় আসার মতো না। তো এগুলো নিয়ে খুব বেশি প্যানিক করার কিছু নাই, তোমার যদি মনে চায় তুমি জাস্ট একটু রিডিং দিবা, ঠিক আছে, এটা কোনো দরকারই নেই অ্যাকচুয়ালি। তো মাথা থেকে জাস্ট এমসিকিউ এর জন্য দুই একটা কথা মনে রাখতে পারো। ওদের কি থাকে, মাথার মধ্যে ম্যাক্সিলারি বারবেল থাকে, ঠিক আছে, এই যে ঠিক এই জায়গাটার মধ্যে আমি দেখো যে জায়গাটা একটু মার্ক করতেছি, এই জায়গার মধ্যে হচ্ছে ম্যাক্সিলারি বারবেল থাকে ওদের। তো তারপরে কি থাকে, এই যে তুন্ডের পৃষ্ঠ, তুন্ড মানে কি, ওদের হচ্ছে তুন্ড মানে হচ্ছে নাক, ঠিক আছে, হাতির সুর আছে না, ওইরকম মাছের তার এত বড় সুর থাকা সম্ভব না, তুন্ড মানে হচ্ছে নাক বোঝাচ্ছে, ঠিক আছে। এই যে দেখো তুন্ডের পৃষ্ঠদেশে নাসারন্ধ্র থাকে, তুন্ডটাই নাক, এটার পৃষ্ঠে নাসারন্ধ্র থাকে, ঠিক আছে। আচ্ছা, সো এটা এত বেশি ইম্পর্টেন্ট না। আর মাছ জানো তো, মাছ কি চোখ খোলা রেখে ঘুমায়, তাই না? তাহলে মাছের চোখ খোলা থাকে ঘুমের সময়, কারণ কি, মাছের তো কোনো চোখের ইয়ে থাকে না, ঠিক আছে। এই দেখো কর্নিয়া স্বচ্ছ, চোখের কোনো পাতাই নেই, চোখের পাতা না থাকলে আমরা তো ঘুমানোর সময় কি চোখের পাতা বন্ধ করে রাখি, এই জন্য হচ্ছে গিয়ে কি হয়, ঠিক আছে, আমরা চোখের পাতা বন্ধ করে রাখি, এই জন্য হচ্ছে তখন মনে হয় যে আমরা ঘুমাচ্ছি, বাট ওদের ক্ষেত্রে চোখের পাতাই নেই, তো ওদের চোখ অল টাইম কিন্তু খোলাই থাকে, তাই না? ওদের চোখ অল টাইমই খোলাই থাকে। আচ্ছা, তোমাদের মনে হয় ক্লিয়ার, তাই না? আচ্ছা, তারপরে আমরা নেক্সট চলে আসি রুই মাছের মাথা থেকে আর দু একটা কথা পড়তে হবে, এটা আমাদের নেক্সট দিনও লাগবে। এটা হচ্ছে, একটা হচ্ছে কানকো আর একটা হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। কানকো তোমরা মাথার এখানে দেখেছো ঠিক এরকম, এটা তো 2D ছবি, ওভাবে দেখানো সম্ভব না। এই যে মাথার এই অংশে একটা ঢাকনির মতো থাকে, এটা উপরে উঠালে দেখবা একদম শক্ত একটা ঢাকনির মতো থাকে, এটাকে বলা হয় কি তোমার, এটাকে বলা হয় কানকো, ঠিক আছে। এই কানকোটা যখন উপরে উঠাবা বা নেক্সট দিন যদি বাসায় মাছ আনে, অন্তত কেটে তো আনে, তো এই অংশটা যদি উঠাও, কানকোটা একটু উপরের দিকে উঠালে দেখবা একটা পাতলা পর্দার মতো আছে, ঠিক আছে। ধরো এই তোমার হচ্ছে গিয়ে কানকো, টিস্যু দিয়ে দেখাচ্ছি, এটা ধরো কানকো, ঠিক আছে। কানকোটা যখন উঠাবা, তখন কানকোটা এরকম উপরে উঠালে দেখবা এরকম একটা পর্দার মতো আছে, সেমি ট্রান্সপারেন্ট মেমব্রেন, একদম ট্রান্সপারেন্ট না, সেমি ট্রান্সপারেন্ট একটা মেমব্রেন, এটাকে বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। কানকোর কাজ কি, তোমার মাথার এখানে দেখবা, আমি জানি না আছে মেয়েদের হয়তো বা কম বেশি দেখার কথা, বা অনেকের নাও দেখার কথা, আসলে দেখার কথা না। সো কানকোটা যখন উপরে উঠাবা, উপরে উঠালে দেখবা এই জায়গার মধ্যে হচ্ছে লাল, খুব টকটকে লাল, একদম সুতার মতো কিছু জিনিস থাকে, এইগুলাকে বলা হয় তোমার ফুলকা, রুই মাছের ফুলকা বলা হয় এগুলাকে। তাহলে কানকোটা কি ঢেকে রাখে, ফুলকা প্রকোষ্ঠ, মানে কানকোটা হচ্ছে পুরো জায়গার একটা ঢাকনি, এই ঢাকনির ভিতরে একটা প্রকোষ্ঠ থাকে, এটাকে বলে ফুলকা প্রকোষ্ঠ, তাই না? আর হচ্ছে তোমার এটাকে এই কানকোটা উপরে উঠাইলে কি একটা পর্দা পাওয়া যায়, যাকে বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। কানকোর কাজ কি দেখো, ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে রাখে। আর ব্রাঙ্কিওস্টেগাল কি করবে, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা হচ্ছে একটা ছিদ্রকে ঢেকে রাখে, কার ছিদ্র, ফুলকা প্রকোষ্ঠের একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা কভার করে রাখে, ঠিক আছে। যখনই পর্দাটা কানকোটা বাইরের দিকে টান দিবা, এক্সটেন্ড করবে, তখন কিন্তু ওই ছিদ্রটা খুলে যায়। নরমালি পর্দা হচ্ছে গিয়ে ঢেকে রাখে, যখন টান দিবা ছিদ্র খুলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি। আচ্ছা, এখন আমরা চলে আসি বডির সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে তোমার, আচ্ছা একজন জিজ্ঞেস করেছে হ্যাঁ ম্যাক্সিলারি বারবেল কি, ম্যাক্সিলারি বারবেল এটা কিছুই না, জাস্ট একটা ম্যাক্সিলার পার্ট, উপরের চোয়ালের একটা অংশ, ঠিক আছে। তোমরা যে ম্যাক্সিলা পড়ছো না, ঘাসফড়িং ম্যাক্সিলা পড়ছিলে, ম্যাক্সিলা ম্যান্ডিবল, আমাদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিলা আছে, ম্যান্ডিবল আছে। তো ম্যাক্সিবল জাস্ট উপরের চোয়ালের একটা অংশ, উপরে চলে নরম গোল করে একটা অংশ থাকে আর কি, ঠিক আছে। আমি একটা গোল করে দেখাইছিলাম না ছবিতে, ঠিক আছে, এটা হচ্ছে উপরের চল, দেখে বুঝতে পারতেছি এটা নিচের চল, এটা উপরের চল, তাহলে উপরের চলের ওই গোল অংশটাই হচ্ছে তোমার ম্যাক্সিলারি বারবেল। আচ্ছা, তারপর আমরা সেকেন্ড পার্ট পড়বো কি, রুই মাছের দেহকাণ্ড। দেহকাণ্ড কোন কোন অংশ থেকে হবে, তাহলে এই যে দেখো মাথাটা কোথায় শেষ, কানকো থেকে শেষ মাথাটা,
আর লেজ, তাহলে এই অংশটাই কানকো থেকে লেজ পর্যন্ত অংশটাকে কি বলা হবে? অ্যাকচুয়ালি লেজটা আর একটু সামনে আর কি এখানে। সো কানকো থেকে লেজ পর্যন্ত অংশটাকে বলা হয় তোমার দেহকাণ্ড। দেহকাণ্ডে 3টা ছিদ্র থাকে ঠিক এই জায়গার মধ্যে। এই যে খেয়াল করো, এই যে ঠিক মোটামুটি এদিকে আরেকটু পিছনে হইতে পারে আর কি, এত তো গবেষণা করিনি। 3টা ছিদ্র থাকে সিরিয়ালি, ঠিক আছে? এই 3টা ছিদ্র কি কি? এই যে এটা মনে রাখবো হচ্ছে এই শব্দটা দিয়ে, পাঁজর শব্দটা দিয়ে তোমরা একটু মনে রাখবা। দেখো পাঁজর দিয়ে কি দেহকাণ্ডের মধ্যে খেয়াল করো, এই যে 3টা ছিদ্র থাকে। পাঁজরের পা দিয়ে হচ্ছে পায় ছিদ্র, জ দিয়ে হচ্ছে জনন ছিদ্র, আর র দিয়ে হচ্ছে রেচন ছিদ্র। তাহলে পায় ছিদ্র, জনন ছিদ্র এবং রেচন ছিদ্র, পাঁজর। মনে থাকবে জিনিসটা? তাহলে পাঁজর দিয়ে আমরা মনে রাখবো। এখন দেহকাণ্ডের যে মেইন ফিচারটা হচ্ছে ওখানে পাখনা থাকে অনেক রকমের। এই যে খেয়াল করো, দেহকাণ্ডের মধ্যে পাখনা পাওয়া যায়। এই যে এখানে একটা আছে, আমি মিস করে গেছি। সো দেহকাণ্ডের মেইন ফিচার হচ্ছে পাখনা থাকে। আর এই পাখনাগুলোর মধ্যে কি থাকে? পাখনাগুলোর মধ্যে তোমরা একটা লাইন পাবা বইয়ের মধ্যে, দেখবা অন্তকঙ্কাল থাকে, ঠিক আছে? সূক্ষ্ম শলাকার মতো অন্তকঙ্কাল। তোমরা বিছানার ঝাড়ু দেখছো না? বিছানার ঝাড়ু কি দিয়ে বানায়? নারকেলের শলা দিয়ে বানায় না? সো এরকম দেখো মাছের এই পাখনাগুলোর মধ্যে ঠিক এরকম, এই যে তুমি দেখলেই বুঝবে, আমি যে দাগ দিচ্ছি একদম খুব শক্ত শক্ত শলাকার মতো কিছু জিনিস থাকে, একদম ওই যে বিছানার ঝাড়ু শলাকা। এগুলো কি বলা হয়? মাছের পাখনা রশ্মি। তাহলে এই যে দেখো মাছের মধ্যে কি চলনাঙ্গ থাকে? মাছের পাখনা। মাছ যে পানিতে, আমাদের চলাচলে কি আমাদের পা কাজে লাগতেছে, হাতও কম বেশি কাজে লাগে কিন্তু, ঠিক আছে? মুভমেন্টে কিন্তু হাত হেল্প করে। সো ওদের ক্ষেত্রে ওদের চলনাঙ্গকে বলা হয় পাখনা। আর পাখনার ভিতরে কি থাকে দেখো, পাখনার ভিতরে সমান্তরাল ভাবে সজ্জিত সূক্ষ্ম শলাকার অন্তকঙ্কাল থাকে, যেগুলোকে বলা হয় পাখনা রশ্মি, ঠিক আছে? এগুলোকে বলে পাখনা রশ্মি। পাখনা থাকে কয় রকম? মোট 5 ধরনের পাখনা থাকে। এখানে অনেকগুলা কথা বলা আছে, আমরা এটা একবার একটা টেবিলের মধ্যে পড়বো একটু নিচে, ঠিক আছে? আমি ওখানে আসছি একটু পরে। তো এই পাখনা টোটাল কয় রকমের থাকে? 5 ধরনের পাখনা থাকে। 5 ধরনের পাখনার মধ্যে একদম লেজের যে পাখনাটা, আমাদের ক্ষেত্রে কি আমাদের প্রধান চলনাঙ্গ কি? আমাদের পা গুলা। তো ওদের ক্ষেত্রে ওদের লেজ, তাহলে ওদের চলাচলে সহায়তা করে ওদের লেজের মধ্যে যে পাখনা থাকে, যাকে বলা হয় পুচ্ছ পাখনা। লেজের বাংলা হচ্ছে পুচ্ছ। তো এই পুচ্ছ পাখনাটাই হচ্ছে তোমার, এই যে খেয়াল করো, পুচ্ছ পাখনাটা হচ্ছে রুই মাছের চলাচলে সহায়তা করে। আর বাকিগুলার কাজ হচ্ছে ভারসাম্য রক্ষা। কি বললাম? পুচ্ছ পাখনা চলাচল, বাকিগুলার কাজ কি? ভারসাম্য রক্ষা। সবার এই কথাটা মনে থাকবে, এটা যাতে সবার ক্লিয়ারলি খেয়াল থাকে। পুচ্ছ পাখনা চলাচল, আর হচ্ছে অন্যান্য পাখনার কাজ কি? ভারসাম্য রক্ষা। তাহলে যদি আমি প্রশ্ন দেই নিচের কোন পাখনাটি রুই মাছের ভারসাম্য রক্ষায় অংশগ্রহণ করে না, কি হবে উত্তর? পুচ্ছ পাখনা। বা কোন পাখনাটি রুই মাছের চলাচলে সহায়তা করে, উত্তর কি? পুচ্ছ পাখনা। ঠিক আছে, যেন মনে থাকে এই কথাগুলো। আচ্ছা, এখন আমরা পাখনার পড়াগুলা, তার আগে আরেকটা জিনিস আছে, পার্শ্ব রেখা। এই জিনিসটা কি? পার্শ্ব রেখা জিনিসটা হচ্ছে রুই মাছের বডিতে এই যে একদম সেন্ট্রালি, ঠিক আছে? এটা তো এক সাইডের ছবি, এই যে এরকম এক সাইড, এরকম আরেক সাইড। সো দুই সাইডে সেন্ট্রালি একটা লাইন থাকে, এই সেন্ট্রাল লাইনটাকে বলা হয় পার্শ্ব রেখা, ঠিক আছে? দুই পাশে আছে, এটা কি পাশ বলা হয় না বডির? সো দুই পাশে আছে, এই জন্য বলা হয় কি? পার্শ্ব রেখা। এখন এই পার্শ্ব রেখার বাইরের দিকে কি থাকে? বাইরের দিকে থাকে 41 থেকে 42টা আইস। কি থাকে? 41 থেকে 42টা আইস থাকে। আচ্ছা, পুচ্ছ পাখনা ব্যতীত বাকি পাখনাগুলো আমি, হ্যাঁ ওখানে আসছি, ঠিক আছে? একটু ওয়েট করো, আমি ওখানে বলছি, ঠিক আছে? তাহলে বাহ্যিক দিকে কি থাকে? 41 থেকে 42টা আইস। আর ভিতরের দিকে থাকে নিউরোমাস নামে একটা সংবেদী অঙ্গ, যার কাজ হচ্ছে পানির রাসায়নিক গুণাগুণ, চাপ, গতি এগুলা নির্ণয় করা। তাহলে পার্শ্বরেখা কি? রুই মাছের সংবেদী অঙ্গ, যেখানে নিউরোমাস পাওয়া যায়। তাহলে এই যে দেখো বাইরের দিকে কি থাকে? এগুলা পার্শ্বরেখাটা কোথায় আছে? দেহকাণ্ডে। দেহকাণ্ডের বাইরের দিকে কি থাকে? আমরা ফার্স্টে পড়েছি কার্যদিয় মাছের দেহকাণ্ডে কি থাকে? এই যে দেখো ছোট 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 আইস থাকে, তাই না? সো বাইরের দিকে থাকে আইস, আর ভিতরের দিকে থাকে নিউরোমাস। এখন আমরা পড়তেছিলাম, কি বলছিলাম? যে পাখনা পড়বো, তাহলে এতটুকু ক্লিয়ার। এখন আসো পাখনার পড়ায়। প্রথমে যেটা বলেছিলাম কি দেখো, এই যে খেয়াল করো, মাছের চলনাঙ্গ, চলনাঙ্গ হিসেবে কাজ করে কোনটা? তোমার পুচ্ছ পাখনা হচ্ছে চলনাঙ্গ, বাকি চারটার কাজ হচ্ছে ভারসাম্য রক্ষা। তাহলে চলনাঙ্গ হচ্ছে পুচ্ছ পাখনা, বাকি চারটা হচ্ছে ভারসাম্য রক্ষা। তো বাকি চারটা পাখনার নাম কি কি একটু এখনই পড়ো। দেখো পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ মানে কি? পিঠের দিকে থাকবে, ঠিক আছে? পৃষ্ঠীয় অঞ্চল বলি না, তাহলে পৃষ্ঠ পাখনা কি? পিঠের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় পৃষ্ঠ পাখনা। তারপরে আছে কি? বক্ষ পাখনা, শ্রোণী পাখনা। শ্রোণী মানে শ্রোণী অঞ্চলে থাকে, বক্ষ মানে বুকের দিকে, পায়ু পাখনা মানে পায়ু অঞ্চলে, জাস্ট যেই এরিয়াতে থাকে ওই এরিয়া ওয়াইজ নামকরণটা করেছে।
তাহলে কোনটার কয়টা করে পাখনা রশ্মি থাকে, এটা এটা রশ্মি হবে, যে রশ্মি হবে, বানান ভুল। সো এটা তো মুখস্থ করতে হবে। এই সাইডে যেগুলো আছে, এই যে খেয়াল করো, যেগুলো বোল্ড করা, এগুলো হচ্ছে সব আজমল স্যারের বই। আমি সাইড বাই সাইড অন্য বই যেটা দেওয়া আছে মোটামুটি কাছাকাছি নাম্বার 19-20 এর পার্থক্য, এগুলো আমি দিয়ে দিয়েছি। তোমার এগুলা হচ্ছে আজমল স্যারের বই। তোমার আজমল স্যারের বইটা যখন মিলাবা তখন তুমি দেখবা যে এই জিনিসটা আছে বোল্ড করে দেওয়া। এখন আসো, এই যে পাখনাগুলা, এটার অবস্থান পড়বো আমরা। অবস্থান পড়ার আগে, আচ্ছা তার আগে একটা লাইন বাকি আছে, আমি একটু স্কিপ করেছি। এটা হচ্ছে রুই মাছের পাখনা কয়টা আছে, টোটাল 5 ধরনের পাখনা আছে। এই যে খেয়াল করো, 1 2 3 4 5, তাহলে টোটাল কয় ধরনের পাখনা আছে, 5 ধরনের। আমার ওয়ার্ডটা তোমরা খেয়াল করো, ধরনের, 5 ধরনের। বাট যদি বলে পাখনা কয়টা আছে টোটাল, সংখ্যা কত, তখন তোমার উত্তর হবে 7টা। কারণ কি, তোমার এই যে খেয়াল করো, ব এবং তালব্যস্য, এই যে বস, ব এবং তালব্যস্য দিয়ে যে এটা আছে, বক্ষ পাখনা শনি পাখনা, এদের নাম্বার হচ্ছে 2টা করে। এরা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে। এই যে দেখো আমি লিখে রেখেছি, আরেক ভাবেও মনে রাখতে পারো, প যুক্ত মানে অযুগ্ম, অর্থাৎ প দিয়ে যে 3টা পাখনা, পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা, এই পাখনাগুলো থাকে একটা করে। বাকিগুলো কি, বাকিগুলো হচ্ছে ডাবল। তার মানে 3টা থাকে একটা করে, 3 একে 3, আর বাকি হচ্ছে 2টা 2টা, 4 2 দুগুণে 4, তাহলে 3 এবং 4 এ 7। তাহলে 5 ধরনের পাখনা, বাট মোট কয়টি পাখনা বললে উত্তর কি হবে, 7টি পাখনা। ক্লিয়ার? এখন আমরা একটু অবস্থানটা করি। এই যে খেয়াল করো, আমাদের প্রথম পাখনা কোনটা ছিল, পৃষ্ঠ পাখনা। এটা কোথায় থাকে, এই যে খেয়াল করো, এই যে দেহকাণ্ডটা এখান থেকে শুরু, এখানে শেষ। তাহলে এই যে তুমি এখানে যদি হাফ করো, তাহলে দেহকাণ্ডের একদম মাঝখান বরাবর তুমি যদি জাস্ট মার্কিং করো সুন্দর, দেহকাণ্ডের মাঝ বরাবর যে পাখনা থাকে তাকে বলা হয় পৃষ্ঠ পাখনা। ঠিক আছে? তারপরে 2 নাম্বার, এই যে দেখো কানকো, কানকোর একদম ইমিডিয়েট সাথে, কানকোর সাথে একদম লাগানো, কানকোর পিছনে একটা পাখনা আছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বক্ষ পাখনা। তাহলে এটার অবস্থান কোথায়, বক্ষ পাখনার কানকোর উভয় পাশে, কারণ বক্ষ পাখনা থাকে 2টা, এই জন্য ওয়ার্ডটা কি, কানকোর উভয় পাশে। তারপরে বক্ষ পাখনার একটু পিছনেই থাকে হচ্ছে তোমার শ্রোণী পাখনা। এটা কোথায় শ্রোণী পাখনাটা, বক্ষ পাখনার উভয় পাশে আবার, তাই না? বক্ষ পাখনার ঠিক পিছনে, বক্ষ পাখনার উভয় পাশে থাকে শ্রোণী পাখনা। আর বাকি দুইটা খুব ইজি, পায়ু অঞ্চলে পায়ু পাখনা, পুচ্ছ অঞ্চলে পুচ্ছ পাখনা। কি বললাম, পায়ু অঞ্চলে পায়ু পাখনা এবং পুচ্ছ অঞ্চলে পুচ্ছ পাখনা। এই যে খেয়াল করো, দেহকাণ্ডের মাঝ বরাবর পৃষ্ঠ পাখনা, কানকোর পিছনে বক্ষ পাখনা, বক্ষ পাখনার উভয় পাশে শ্রোণী পাখনা, আর হচ্ছে এই যে দেখো পায়ু এবং লেজে যে সেম, জাস্ট নাম ওয়াইজ। ঠিক আছে? আর কাজের ক্ষেত্রে, কাজ তো তোমাদের নিজেদের কষ্ট করে মুখস্থ করতে হবে, এখন তো কিছু করার নেই আসলে। ঠিক আছে? কোনো শর্ট ট্রিক্সও কিছু নাই, কাজগুলা নিজেদের কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, আর লাস্ট একটা কথা, লেজ, লেজটা কোন ধরনের, রুই মাছের লেজ হচ্ছে হোমো সার্কাল। আমরা একদম প্রথমেই বলেছিলাম সে হচ্ছে অ্যাক্টিনোপটেরাইজি শ্রেণীর অন্তর্ভুক্ত। অ্যাক্টিনোপটেরাইজি হওয়ার কারণে তার লেজটা কোন ধরনের, হোমো সার্কাল। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসি আমরা বাহ্যিক গঠনের লাস্ট অংশ, সেটা হচ্ছে কি তোমার আইস। ঠিক আছে? আইস থেকে কি জানতে হবে, অবশ্যই আইসের স্ট্রাকচার। এটা আইসের ছবিটা শিখে ফেলবো, পরীক্ষার মধ্যে হয়তো বা আইসের স্ট্রাকচার আসতেই পারে। ঠিক আছে? দেওয়ার মতো একটা প্রশ্ন দিতে পারে আইসের স্ট্রাকচারটা। সো ছবিটা খুবই ইজি আঁকা, এর থেকে ইজি আঁকার মতো কিছু আর নাই। তাহলে রুই মাছের আইস, প্রথমে আমরা কি জানবো, রুই মাছের আইসটা কোন ধরনের, রুই মাছের আইসটা হচ্ছে সাইক্লয়েড ধরনের। তাই না? কিরকম একটু আমরা যদি বর্ণনা করি, এটা হচ্ছে একটু গোলাকৃতির। আইসের একটা ছবি দেখলে বোঝা যাবে, বাসার মধ্যে মাছ আনলে দেখবে, এখন তো মাছটা সব আইস পরিষ্কার করে কেটে আনে, আইস একদম কিরকম একটু মোটামুটি গোল শেপের, তাই না? ছবিতেও বোঝা যাচ্ছে গোল শেপের। তারপরে এই যে যে বর্ণগুলো বলছে, ঠিক আছে, লালচে কালো টালচে, এগুলো আমি আমার পড়ানোর কিছু নাই। আমার যেটা পড়ানোর, এই যে আইস, ঠিক আছে, বাসায় যদি একটা মাছের আইস থাকে একটু ফিল করে দেখবা, আইসটার হচ্ছে কিরকম, কোথাও উঁচু কোথাও নিচু থাকে। ঠিক আছে? একদম প্লেন না, ঠিক আছে, একটু উঁচু নিচু থাকে। এই উঁচু নিচু থাকার কারণ কি, এই আইসটা আছে না, আইসের সারফেসে হচ্ছে অস্থি উপাদান জমা হয়। অস্থি উপাদান মানে কি, বিভিন্ন ক্যালসিয়াম, ফসফেট, এইসব। তো এই অস্থি উপাদানগুলো জমা হওয়ার কারণে তোমার আইসের কোথাও বেশি জমা হয়, কোথাও কম জমা হয়। যে জায়গায় বেশি জমা হয় সেগুলো সেখানে একটু উঁচু থাকবে, যে জায়গায় কম জমা হয় সেগুলোকে একটু কি খাটো মানে একটু নিচু থাকবে। তাহলে এই যে দেখো, আইসের মধ্যে বৃত্তাকার স্তরে অস্থি উপাদান জমা হয়, আইসের উপরিভাগে কি থাকে,
বৃত্তাকার উঁচু আল আর নিচু খাত তৈরি হয়, ঠিক আছে, ওই যে কম বেশি জমা হওয়ার কারণে এই স্তরগুলা উঁচু আল এবং নিচু খাত, ঠিক আছে। আর এই যে স্তরগুলা কি হবে, একদম গোলাকৃতির, তো এইভাবে রাউন্ড রাউন্ড করে সাইডে ছড়ায় যাচ্ছে, ঠিক আছে, কনসেন্ট্রিক্যালি। সো সাইডে ছড়ায় যাচ্ছে, এদের একটা কেন্দ্র থাকবে, কেন্দ্রকে বলা হয় কি ফোকাস। তাহলে আইসের কেন্দ্রকে কি বলা হয়, আইসের কেন্দ্রকে বলা হয় ফোকাস, বা এটাকে নিউক্লিয়াসও বলে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে আমরা পড়েছিলাম একটু আগে যে তোমার উঁচু আল, এই উঁচু আলগুলার একটা নাম আছে স্পেশাল, এই উঁচু আলের স্পেশাল নামটা হচ্ছে, এগুলাকে বলা হয় সার্কুলাস বা বৃদ্ধি রেখা। এই বৃদ্ধি রেখার সিগনিফিকেন্স কি, এই উঁচু আলগুলা দেখেই হচ্ছে মাছের বয়স নির্ণয় করা হয়, ঠিক আছে। এই যে খেয়াল করো, সার্কুলাস বা বৃদ্ধি রেখা, এদের সাহায্যে কি করা হয়, মাছের বাৎসরিক বৃদ্ধি নির্ণয় করা হয় এবং বিভিন্ন ঋতুতে বৃদ্ধির প্রকৃতি সম্পর্কে জানা যায়। তার মানে আমি আবারও যদি স্ট্রাকচারটা রিপিট করি, আর হচ্ছে এই সার্কুলাস গুলো ভালো দেখা যায় কখন, বসন্ত এবং গ্রীষ্মকালে, বসন্ত এবং গ্রীষ্মকালে সার্কুলাস গুলো ভালো দেখা যায়। আর তোমরা অবশ্যই যেহেতু অ্যাডমিশন এক্সামিনি না, তোমাদের হচ্ছে আরেকটু এক্সট্রা পড়তে হবে। এই যে দেখো, আইসের সম্মুখ ভাগটা হচ্ছে যোজক টিস্যু নির্মিত, আর পশ্চাৎ ভাগটা হচ্ছে ডেন্টিন নির্মিত, ঠিক আছে। পশ্চাৎ ভাগটা হচ্ছে উন্মুক্ত থাকে, এটা জিনিসটা কিরকম থাকে, এরকম সামনের দিকে, এই যে একটা একটা করে হচ্ছে কি সেটা তোমার হচ্ছে প্রথিত থাকে, ঠিক আছে, গেথে গেথে থাকে আর কি। জাস্ট কিভাবে বলবো এখন, দেখানোর মতো কিছু নাই আসলে আর কি, ঠিক আছে। জাস্ট তোমার এই যে তোমার নখের ক্ষেত্রে খেয়াল করো, তোমার নখটা ঠিক যেরকম না, তোমার নখটা হচ্ছে সামনের অংশ, এটা হচ্ছে সামনের অংশ, সামনের অংশটা কি, পিছনের অংশটা একটু খোলা থাকে, আর সামনের অংশটা মানে আঙ্গুলের ভিতর হচ্ছে প্রথিত থাকে। ঠিক আইসগুলো এরকম থাকে, এই যে একটার উপর একটা এরকম করে, এই যে একটা নখ এরকম গাঁথা, এটার উপর আরেকটা গাঁথা, এরকম এরকম করে হচ্ছে একটার উপর আরেকটা ওভারল্যাপিং করে থাকে, ঠিক আছে। তাহলে এটাই বলছে, দেখো আইসের সম্মুখ ভাগটা যোজক টিস্যু নির্মিত এবং কি থাকে, ডার্মিসের প্রকৃতিতে প্রবিষ্ট থাকে, প্রথিত থাকে। আর পশ্চাৎ ভাগটা ডেন্টিন নির্মিত, একটু শক্ত পশ্চাৎ ভাগটা, এটা হচ্ছে উন্মুক্ত থাকে। ক্লিয়ার এতটুকু? আমি যদি আবার একটু রিপিট করি শর্ট করে, ঠিক আছে, তারপর তোমরা বললো যে ভাইয়া ক্লিয়ার হয়েছে কি না। তাহলে দেখো আইস, আইসটা কোন ধরনের আইস, সাইক্লয়েড আইস। কিরকম দেখতে, একটু গোলাকার। গোলাকার আইসের মধ্যে কি হয়, যে কালার টালার একটু দেখবা, চকচকে রূপালী, কালো সাদা লাল যাই কালার দিছে একটা দেখতে পারো। তারপরে কি জানবা, আইসের মধ্যে হচ্ছে বৃত্তাকারে অস্থি উপাদান জমা হয়, কোথাও বেশি কোথাও কম। যেখানে বেশি হয় সেগুলাকে বলে হচ্ছে উঁচু আল, আর নিচুগুলাকে বলে খাদ। এই উঁচু আলগুলাকেই আরেক নামে ডাকা হয় সার্কুলাস বা বৃদ্ধি রেখা। কি বললাম, সার্কুলাস বা বৃদ্ধি রেখা, ঠিক আছে। এগুলো দেখে মাছের বয়স নির্ণয় করা হয়। আর এই যে বৃত্তাকার রেখাগুলো, অবশ্যই বৃত্তের একটা কেন্দ্র থাকে আমরা জানি, সো বৃত্তের কেন্দ্রটাকে বলা হয় ফোকাস বা নিউক্লিয়াসও বলে। আর আইসগুলো কেমন থাকে, সামনের ভাগটা হচ্ছে গিয়ে সেটা অ্যাটাচ থাকে, পিছনের ভাগটা হচ্ছে উন্মুক্ত থাকে, ঠিক আছে। সামনের ভাগটা তৈরি যোজক টিস্যু, আর পিছনেরটা তৈরি কি দিয়ে, ডেন্টিন দ্বারা, ঠিক আছে। এছাড়া কিছু এক্সট্রা এমসিকিউ প্রশ্ন বলতে পারো, আইস হচ্ছে ত্বকের ডার্মাল কি, আইস হচ্ছে প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ, আমাদের স্কিন কি আমাদের বডিকে প্রোটেক্ট করে না, সো ওদের ক্ষেত্রে ওদের আইস হচ্ছে ওদের প্রতিরক্ষাকারী অঙ্গ, প্রধান প্রতিরক্ষাকারী। তারপর আইসগুলো তৈরি হয় কি, ত্বকের ডার্মাল স্তর থেকে, এপিডার্মাল, ডার্মাল স্তর, এপিডার্মাল মানে বাইরে, ডার্মাল মানে ভিতরে, এই ডার্মাল স্তর থেকে তৈরি হয়। কি দিয়ে তৈরি, দেখো চুন এবং কোলাজেন। আমরা জানি চুন মানে কি, ক্যালসিয়াম কার্বনেটের কথা বলছে। তারপর কালার রূপালী, ফোকাস বা নিউক্লিয়াস আইসের কেন্দ্র। আর কাজ কি, কাজ হচ্ছে দুইটা। প্রথম কাজটা আমরা অলরেডি পড়ে ফেলছি, মাছের শ্রেণী বিন্যাস, বয়স, বৃদ্ধি হার নির্ণয়। কেমন, এই যে আমরা বলেছিলাম অ্যাক্টিনোপ্টেরাজির বৈশিষ্ট্য কি, সাইক্লয়েড আইস, তার মানে শ্রেণী বিন্যাস। তারপরে বয়স, বৃদ্ধি হার নির্ণয়, ওই যে সার্কুলাস দেখে। আর আরেকটা কাজ হচ্ছে, এটা মুখস্থ করতে হবে, সেটা কি, চলনের সময় পানির বাধা হ্রাস করে, চলনের সময় পানির বাধা হ্রাস করে, ঠিক আছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানো। কারো যদি কোনো কোয়ারি থাকে, কোনো ডাউট থাকে বলতে পারে, আজকে মানুষজন কমে গেছে, প্রথম দিন তো মনে হয় আরেকটু বেশি মানুষ ছিল। প্রথম দিন মনে হয় আরেকটু বেশি ছিল নাকি, খেয়াল নেই আমার, সব ভুলে গেছি অসুস্থ হয়ে। আচ্ছা, তাহলে দেখো, এবার একটা স্পট এক্সাম আছে, তোমরা তিনটা প্রশ্ন আছে, তোমরা একটু আনসার করে ফেলো তো, মানে এতক্ষণ যা পড়াইছি এর মধ্যে থেকে, হ্যাঁ। আচ্ছা, আমি শেষে সামারি দিব, হ্যাঁ, শেষে সামারি দিব। আচ্ছা, এই প্রশ্নগুলো তোমরা আনসার করে ফেলো তো।
আচ্ছা, একের উত্তর কি একজন উত্তর দিয়েছে, একের উত্তর হচ্ছে ঘনিয়া। তারপরে হচ্ছে দুইয়ের উত্তর কি রুই মাছে কয়টি পাখনা থাকে, উত্তর কি পাখনা হচ্ছে 7টি। আর 3 নাম্বার উত্তর হচ্ছে রুই মাছের বয়স নির্ণয় করা হয় কোনটি দেখে, উত্তর হচ্ছে সার্কলি বা বৃদ্ধি রেখা দেখে, তাই না? এটা হচ্ছে উত্তর। আচ্ছা, আজকে সবাই পারছে উত্তর, তাই না? সবারটা সঠিক। ওকে, থ্যাংক ইউ, সবারটা ঠিক হয়েছে। আচ্ছা, নেক্সট চলে আসো রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে। তোমাদের হচ্ছে রক্ত চ্যাপ্টারটা কি পড়ছো তোমরা, মানে রক্তের ক্লাস হয়েছে তোমাদের? কেউ একজন বলো তো তোমরা কি রক্ত চ্যাপ্টারটা কি পড়ছো কিনা, রক্ত হয়েছে ক্লাস? আচ্ছা, ঠিক আছে। তাহলে রক্ত হয়েছে, তাহলে রক্ত হয়েছে মানে তোমরা কিন্তু এখানে অনেক পড়াটুকু পারো এই জায়গার মধ্যে। হৃৎপিণ্ডের ছবিটা একটু আঁকা শিখবা, জাস্ট র্যান্ডম আর কি, ঠিক আছে? আর কিরকম রক্ত সংবহন থেকে অবশ্যই স্ট্রাকচার আসতে পারে। তো যে কোনো প্রাণীর রক্ত, রক্ত মানে কি রক্তের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে রক্ত রস, মানে কি রক্তের যে লিকুইড পার্টটা, আর ওখানে কিছু শক্ত শক্ত জিনিস থাকবে যাকে বলা হয় রক্ত কণিকা। ঠিক আছে, তাহলে রক্তের কি দুইটা অংশ থাকে, রক্তরস এবং রক্তকণিকা। তোমরা অলরেডি জানো মানুষের ক্ষেত্রে কি থাকে, রক্তরস আছে। আর রক্তকণিকা 3 ধরনের, কি কি? শ্বেত রক্তকণিকা, লোহিত, শ্বেত, আর হচ্ছে অনুচক্রিকা বা প্লাটিলেট। কিন্তু মাছের ক্ষেত্রে যেটা হয়, মাছের রক্তরস আছে ঠিকই, মাছের রক্তকণিকাও আছে, বাট রক্তকণিকা একটা নাই। কোনটা নাই? এই যে দেখো, ওদের লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা আছে, বাট ওদের কোনো প্লাটিলেট বা অনুচক্রিকা নাই। আর ওদের ক্ষেত্রে আরেকটা এক্সেপশন, যেটা এই যে খেয়াল করো, তোমরা কি পড়েছো, মানুষের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন, বাট মাছের ক্ষেত্রে মাছের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। আর শ্বেত রক্তকণিকার এখানে টান দিয়ে লিখো নিউক্লিয়াস নাই। ওদেরটা কিন্তু পুরাই উল্টা। মানুষের কি শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস ছিল, বাট ওদের শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই। আর মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস যুক্ত, সরি নিউক্লিয়াস বিহীন, বাট ওদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস যুক্ত। তাহলে এই দুইটা পয়েন্ট একটু মনে রাখবো সবাই, ক্লিয়ার? ওদের রক্ত সংবহন তন্ত্রের কি কি অংশ? 4টা। যেহেতু বদ্ধ সংবহন আমি পড়িয়েছিলাম, তাই না? বদ্ধ সংবহনে কি থাকবে? হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কোষিক জালিকা। তাহলে দেখো ওদের রক্ত সংবহন তন্ত্র হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কোষিক জালিকার সমন্বয়ে গঠিত। এখন হৃৎপিণ্ড স্ট্রাকচার কি? হৃৎপিণ্ড হচ্ছে কি থাকবে, একটা গহ্বরে থাকে, যেটাকে বলে পেরিকার্ডিয়াল গহ্বর। পেরিকার্ডিয়াল, পেরি মানে চারপাশে, কার্ডিয়াল মানে হচ্ছে কার্ডিয়াক, হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ডের চারপাশে যে একটা কাভারিং থাকে বা একটা মানে স্পেসের ভিতরে থাকে, যে গহ্বরে থাকে, সেটাকে বলে পেরিকার্ডিয়াল গহ্বর। ওখানে থাকে হৃৎপিণ্ডটা। হৃৎপিণ্ডের আবরণী পেরিকার্ডিয়াম, তোমরা জানো। আর মাছের ক্ষেত্রে মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে দুইটা, একটা অ্যাট্রিয়াম থাকে, একটা ভেন্ট্রিকল থাকে। আর মানুষের কয়টা থাকে তোমাদের কি মনে আছে? আমাকে কমেন্ট করে জানাও তো, দেখি মনে আছে কিনা। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, আচ্ছা, মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টা। ঠিক আছে, থ্যাংক ইউ। সো মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? হ্যাঁ, রক্তকণিকার এই গঠন মোরলেস সব মাছের জন্য আর কি, মানে আমার যতটুকু আইডিয়া আছে আর কি। হয়তোবা ডিফারেন্স থাকতে পারে অবশ্যই, কারণ মাছের আসলে বিভিন্ন শ্রেণী, অনেক রকমের মাছ আছে, সো স্ট্রাকচারাল ডিফারেন্স থাকতে পারে, বাট আমার মনে হয় না যে রক্ততে কোনো ডিফারেন্স থাকার কথা। ঠিক আছে, আচ্ছা। সো তোমার রুই মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে দুইটা, একটা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। আর একটা উপপ্রকোষ্ঠ থাকে, যেটা মানুষে আবার থাকে না। মানুষের কোনো উপপ্রকোষ্ঠ আছে নাই, বাট ওর ক্ষেত্রে একটা উপপ্রকোষ্ঠ থাকে, যেটাকে বলে সাইনাস ভেনোসাস। কি বললাম? সাইনাস ভেনোসাস। এখন দেখো স্ট্রাকচারটা, তাহলে 3টা জিনিস আছে, সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল। তাহলে এই 3টা বাদে কিন্তু হৃৎপিণ্ডের অন্য কোনো অংশ নাই। ঠিক আছে, হৃৎপিণ্ডের সাথে অ্যাটাচ আরো কিছু অংশ থাকে, বাট হৃৎপিণ্ডের মূল অংশ 3টাই, দুইটা প্রকোষ্ঠ, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, আর একটা উপপ্রকোষ্ঠ, যেটাকে বলে সাইনাস ভেনোসাস। ঠিক আছে, তাহলে এটা কি একটা উপপ্রকোষ্ঠ। অ্যাট্রিয়াম থেকে একটু দাগ দাও, বৃহত্তম। তোমরা মনে আছে, তোমরা হচ্ছে মানব দেহতে পড়ছো যে ভেন্ট্রিকলটা হচ্ছে বড় প্রকোষ্ঠ, তাই না? বাট মাছের ক্ষেত্রে কিন্তু উল্টা। ছবিতে দেখলেও মনে হবে ভেন্ট্রিকল বড়, বাট কিন্তু না। ওদের ক্ষেত্রে ওদের বড় প্রকোষ্ঠ কোনটা? অ্যাট্রিয়ামটা হচ্ছে বৃহত্তম। এই যে এই জায়গাটা একটু ভালো করে মার্ক করে নাও তোমাদের বই। তাহলে যদি প্রশ্ন করা হয় রুই মাছের হৃৎপিণ্ডের বৃহত্তম অংশ কোনটি, উত্তর কি? অ্যাট্রিয়াম। আর লাস্টে আছে তোমার ভেন্ট্রিকল, এটা কি হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ। আর আরেকটা যেটা আছে ভালভাস আর্টেরিওসাস, এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা ভেন্ট্রাল এওয়ার্টার স্থিত অংশ। ঠিক আছে, ধরো ভেন্ট্রাল এওয়ার্টা এরকম আছে, এই জায়গাটা হৃৎপিণ্ডের কাছে এসে এরকম মোটা হয়ে গেল, এটা কি বলতেছে? ভেন্ট্রাল এওয়ার্টার একটা স্থিত অংশ। এটা কি? এটা হৃৎপিণ্ডের অংশ নয়। এই লাইনটা দাগ দিয়ে নাও, আমার স্লাইডে দাগ দাও নাই ভুলে, তো এই লাইনটা দাগ দাও, এটি হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। তাহলে সবার জন্য মনে থাকে, এরকম একটা প্রশ্ন দিবে, নিচের কোনটি রুই মাছের হৃৎপিণ্ডের অংশ নয়? তখন অপশনে থাকবে সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ভালভাস আর্টেরিওসাস। উত্তর কি হবে? ভালভাস আর্টেরিওসাস।
আচ্ছা, তারপর কপাটিকা। কপাটিকার কাজ কি? কপাটিকা হচ্ছে সব সময় রক্তের ফ্লোটা একদিকে নিয়ন্ত্রণ করে। কোনাস আর্টেরিওসাস। কোনাস আর্টেরিওসাস এটা এক ধরনের উপপ্রকোষ্ঠ, এটা হচ্ছে ব্যাঙে থাকে, ঠিক আছে? তোমরা মনে হয় ব্যাংক পড়ো না, আমরা হচ্ছে ক্লাস 8 বা 9 যখন ছিলাম আমাদের হচ্ছে ব্যাংক পড়াইতো তখন, 9 মেবি। সো ব্যাঙের হৃৎপিণ্ডে উপপ্রকোষ্ঠ দুইটা থাকে, ওর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা থাকে? 3টা ব্যাঙের। আর ব্যাঙের হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ থাকে হচ্ছে দুইটা, একটা সাইনাস ভেনাসাস, একটা কোনাস আর্টেরিওসাস। সো এটা ব্যাঙের হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ। আচ্ছা, সো কপাটিকা সমূহ রুই মাছের হৃৎপিণ্ডে কি থাকে? কপাটিকা থাকে। কপাটিকার কাজ কি? একদিকে, ঠিক আছে, ব্লাডের ইউনিল্যাটারাল ফ্লো কন্ট্রোল করা, ঠিক আছে, সবসময় একদিকে ফ্লো করবে। তাহলে কপাটিকা আছে 3 রকম, দেখো, সাইনোঅ্যাট্রিয়াল, অ্যাট্রিওভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলার ভালভাস। খুবই ইজি। দেখো, সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের যে কপাটিকা, এই যে সাইনোঅ্যাট্রিয়াল, তাহলে জাস্ট দুইটার নাম মিলাই কিন্তু দিয়ে দিছে 3টা কপাটিকা। সাইনোঅ্যাট্রিয়াল, সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়ামের মাঝখানে। তাহলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার তুমি দেখেই বুঝতেছো না এটা কার মাঝখানে থাকবে? অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে। 3 নম্বরে আছে ভেন্ট্রিকুলো ভালভাস, তার মানে বুঝতেছো ভেন্ট্রিকল এবং ভালভাস আর্টেরিওসাসের মাঝখানে। তাহলে এটা কি মুখস্থ করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তুমি জাস্ট 3টা নাম যদি একটু মনে রাখতে পারো কষ্ট করে, সাইনোঅ্যাট্রিয়াল, অ্যাট্রিওভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলো ভালভাস, এমনি পরীক্ষার মধ্যে লিখে দিয়ে আসতে পারবা এই কপাটিকা কোন কপাটিকা মানে কার কার মাঝে থাকে, ঠিক আছে? আর রক্তটা সবসময় কি হয়? রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে। এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বরের জন্য। ভেনাস হার্ট বলতে কি বুঝো? ঠিক আছে, একদম সিঙ্গেল শর্ট এক লাইনের উত্তর, ভেনাস হার্ট বলতে কি বুঝো, এবং এই এক লাইনেই তোমার 2 নাম্বার চলে আসবে, বা হচ্ছে 1 নাম্বারও দিতে পারে প্রশ্নটা। রুই মাছের হৃৎপিণ্ড আমাদের মানুষের ক্ষেত্রে যেটা হয়, আমাদের রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকলে থাকে হচ্ছে নীল রক্ত। নীল রক্ত মানে কি? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আর আমাদের বাম সাইডে থাকে কি? লাল রক্ত, মানে অক্সিজেন যুক্ত। কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে খেয়াল করো, এই যে ছবিটা দেখো তো, ওদের হার্ট কি পুরাটাই নীল না? কারণ কি? ওদের হৃৎপিণ্ড দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়। কি বললাম? ওদের হৃৎপিণ্ড দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়, ঠিক আছে? এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড, এবং রক্তটা সব সময় একদিকে ফ্লো হয়। সব সময় দেখো, এই যে রক্তের গতিপথটা খেয়াল করো, সাইনাস ভেনাসাস থেকে শুরু হয়ে ফুলকা পর্যন্ত যায়, মানে অলওয়েজ একটা সিঙ্গেল দিকে ফ্লো হয়। এই জন্য এটাকে বলা হয় এক চক্র হৃৎপিণ্ড। আর মানুষের কিন্তু ডাবল। মানুষের ক্ষেত্রে তোমাদের পড়ানো হয়েছে একদিকে ফুসফুসে যাচ্ছে, আরেক দিকে বাম ভেন্ট্রিকল থেকে হচ্ছে পুরো বডিতে ছড়াই যাচ্ছে। সো একসাথে দুইটা সার্কিট চলে, এই জন্য মানুষেরটা হচ্ছে দ্বিচক্র হৃৎপিণ্ড। বাট রুই মাছেরটা কি সবসময় একটা সিঙ্গেল দিকে ফ্লো হয়, এই জন্য এটাকে বলা হয় এক চক্রী হৃৎপিণ্ড। ক্লিয়ার এতটুকু? তাহলে এটাই হচ্ছে কিন্তু, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেনাস হার্ট এই ওয়ার্ড গুলো, এগুলো ভর্তি পরীক্ষায় আসছে। তারপরে আসলে রুই মাছের ধমনী তন্ত্র, আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট টপিক মনে হয় না ওইভাবে, বাট সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, এমসিকিউর জন্য এত একটা ইম্পর্টেন্ট না। রুই মাছের ধমনী তন্ত্র, ধমনী, রক্ত সংবহন আছে অবশ্যই, এখানে ধমনী এবং শিরা থাকবে। আমরা হৃৎপিণ্ড পড়েছি, ধমনী শিরা পড়বো, আর কোষিক জালিকা তো সব মিক্সড, ওটা বাদ। তাহলে ওর ধমনী থাকে 2 রকমের। ব্রাঙ্কিয়াল ধমনী বলে। কেন ব্রাঙ্কিয়াল? কারণ এই ধমনীগুলা কোথায়? ফুলকায় যায়। ফুলকায় রক্ত নিয়ে যায় এবং ফুলকা থেকে রক্ত নিয়ে আসে বডিতে। ফুলকার সাথে রিলেটেড, এই জন্য এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে রুই মাছের ধমনী আছে 2 রকম, অন্তর্বাহী এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। অন্তর্বাহী মানে কি? যারা ফুলকায় রক্ত নিয়ে যাবে তাদেরকে বলে অন্তর্বাহী, আর যারা ফুলকা থেকে রক্ত নিয়ে দূরে বডিতে নিয়ে যাবে তাদেরকে বলে বহির্বাহী। এই যে সংজ্ঞাগুলো খেয়াল করো। যেসব পার্শ্বীয় রক্তনালী পথে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুলকাতে বাহিত হয়, মানে ফুলকাতে যখন রক্ত যাচ্ছে সেটা অন্তর্বাহী। আর এই যে খেয়াল করো, ফুলকা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ হওয়ার পরে অক্সিজেন যুক্ত রক্ত আবার যেখানে ডরসাল এওরটায় বাহিত হয় সেদিকে বলে বহির্বাহী। তার মানে বুঝতে পারছো, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুলকায় নিয়ে যায় যারা, তাদের অন্তর্বাহী। আর ফুলকা থেকে অক্সিজেন যুক্ত রক্ত বডিতে নিয়ে যাবে যারা, তারা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। দুইটার সংখ্যাই হচ্ছে 4 জোড়া করে, ঠিক আছে? দুইটাই হচ্ছে কত? 4 পেয়ারস, শুধু 4 না, 4 জোড়া। এই যে দেখো, অন্তর্বাহী 4 জোড়া, বহির্বাহীও খেয়াল করো, এখানে এক্স্যাক্টলি দেয় নাই, বহির্বাহী ওটা 4 জোড়া, ঠিক আছে? এই যে দেখো, আমি উপর লিখে রাখছি 4 জোড়া, দুইটাই হচ্ছে 4 জোড়া করে থাকে। এখন বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর এই ছবি আসলে শিখেও পারবা না, এটা লাভ নাই শিখে। আমার মনে হয় যে পরীক্ষার মধ্যে আঁকতে পারবা, আর যদি শিখতে পারো খুবই ভালো, কারণ ছবি যত শিখবা ততই ভালো। এখন খেয়াল করো, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এত কিছু ওইভাবে পড়ার দরকার নাই, জাস্ট একটু দেখলা ভালভাস আর্টেরিওসাস থেকে সৃষ্টি হয়, আমার আসলে ডিটেইলস পড়ানোর মতো এটা কিছু নাই। বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা একটু খেয়াল করো, এখানে একটু ডিটেইলস পড়ানো আছে। কিরকম ডিটেইলস খেয়াল করো, তোমার ফুলকা থাকে হচ্ছে 4 জোড়া, আমরা নেক্সট দিন ক্লাসে পড়বো। রুই মাছের ফুলকা থাকে 4 জোড়া, তো 4 জোড়া ফুলকা থেকে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কয়টা বের হবে? প্রত্যেকটা থেকে একটা করে। তার মানে ফুলকা কয়টা বের হবে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী? 4 জোড়া। তাহলে এই যে দেখো,
4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সৃষ্টি হয়। প্রথম যে বহির্বাহী ধমনীটা থাকে, প্রথম মানে কি একদম মাথার সবচেয়ে কাছে এটা, এই জন্য সে কোথায় রক্ত নিয়ে যাবে, হাইওয়েড আর্চের সিউডোব্রাঙ্কে রক্ত পরিবহন করে সিউডোব্রাঙ্কের সম্মুখে অপথ্যালমিক ধমনী হয়ে যাবে। হাইওয়েড আর্চ, হাইওয়েড মানে কি আমাদের ক্ষেত্রে হাইওয়েড বোনস থাকে এখানে গলার এখানে, ওদের ক্ষেত্রে সেম সিউডোব্রাঙ্ক হাইওয়েড আর্চ, এটা হচ্ছে জাস্ট ওদের হচ্ছে গিয়ে কানকোর অংশ থাকে জিনিসটা। ঠিক আছে, তাহলে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর ফেট কি, এটা হচ্ছে অপথ্যালমিক ধমনী হয়ে যায়। তারপরে প্রথম এবং দ্বিতীয়টা মিলে হয়ে যায় ল্যাটারাল অ্যাওর্টা। ঠিক আছে, এই ল্যাটারাল অ্যাওর্টা, এই যে খেয়াল করো, এই যে প্রথম, একটু কালার চেঞ্জ করে নি, হ্যাঁ খেয়াল করো, এই যে প্রথম এবং দ্বিতীয়টা এই দুজন মিলে কি গঠন করতেছে, ল্যাটারাল অ্যাওর্টা। এই যে দেখো প্রথম দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে ল্যাটারাল অ্যাওর্টা গঠন করতেছে। আরেকটা লাইন বলছে দেখো, তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ল্যাটারাল অ্যাওর্টাতে উন্মুক্ত হওয়ার আগে তারা নিজেরা মিলিত হয়, তারপরে ল্যাটারাল অ্যাওর্টে তারা মিলিত হয়। এই যে দেখো, এই যে দেখো 3 এবং 4 এরা কি আগে নিজেরা একটু মিলিত হয়েছে না, মিলিত হয়ে তারপরে ল্যাটারাল অ্যাওর্টে উন্মুক্ত হচ্ছে। তাহলে আমরা একটু আবার রিপিট করি, প্রথম বহির্বাহী ধমনী কি হয়ে যাবে, হাইওয়েড আর্চের সিউডোব্রাঙ্কে রক্ত পরিবহন করে অপথ্যালমিক ধমনী হয়ে যাবে। ঠিক আছে, অপথ্যালমিক মানে কি চোখ, চোখ থাকবে মাথার এদিকে সবচেয়ে সামনের দিকে বডির। তারপরে প্রথম দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে কি গঠন করবে, ল্যাটারাল অ্যাওর্টা। তারপরে তৃতীয় এবং চতুর্থটা এরা আগে নিজেরা মিলবে, নিজেরা মিলে তারপরে এরা ল্যাটারাল অ্যাওর্টায় উন্মুক্ত হবে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি সবাই মিলে কি গঠন করে, ল্যাটারাল অ্যাওর্টা গঠন করে। আর এই যে ল্যাটারাল অ্যাওর্টা গুলো আছে, ল্যাটারাল অ্যাওর্টা যখন সামনে চলে যায় সেটাকে বলে ক্যারোটিড ধমনী, মানে করোটিকায় যাচ্ছে, এটাই যে মাথা, এটাকে কি বলে, এটাকে করোটিকা বলে। সো ল্যাটারাল অ্যাওর্টা এটা বডির দুই পাশে ছিল, ঠিক আছে, দুই পাশে ছিল, এখন একদম সামনের দিকে গিয়ে মিলিত হচ্ছে, এই জন্য এটাকে বলে ক্যারোটিড ধমনী। ঠিক আছে, আর ল্যাটারাল অ্যাওর্টা পিছনের দিকে কি হয়ে যায়, ডরসাল অ্যাওর্টা হয়ে যায়। ঠিক আছে, ডরসাল মানে কি পিছনে, মানে কি পিছনে হচ্ছে তার বডির পার্ট। ঠিক আছে, ডরসাম, এই জন্য এটাকে বলে ডরসাল অ্যাওর্টা বলা হয়। এই যে ল্যাটারাল অ্যাওর্টা পিছনের দিকে হয়ে যাচ্ছে কি, ডরসাল অ্যাওর্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর আরেকটা লাস্ট কথা, সার্কিউলার সেফালিকাস, এটা কি, তোমার এই যে ল্যাটারাল অ্যাওর্টা যে জায়গার মধ্যে ক্যারোটিড ধমনী হচ্ছে, এখানে একটা ধমনীর বলয় তৈরি হয়, বলয় মানে একটা রিং এর মতো, এটাকে বলা হয় কি, সার্কিউলার সেফালিকাস। তাহলে কি বললাম, দুই পাশের ল্যাটারাল অ্যাওর্টা যেখানে মিলিত হয়, ল্যাটারাল অ্যাওর্টা এবং ক্যারোটিড ধমনী, ওখানে কি একটা ডিম্বাকার ধমনী বলয় তৈরি করে, এই বলয়কে কি বলা হয়, সার্কিউলাস সেফালিকাস। কি বললাম, সার্কিউলাস সেফালিকাস। তাহলে আমি আবারও একটু কনসাইজ করি পড়াটা। এই যে এই টেবিলটাতে দেখো, এই যে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কি হয়ে যাচ্ছে, এটা অপথ্যালমিক, আচ্ছা সিলিয়াক ধমনী আমরা ওখানে যাচ্ছি। ঠিক আছে, সিলিয়াক, সিলিয়াকো মেসেন্টারিক আমরা ওখানে আসছি। ঠিক আছে, একটু পরে। তো দেখো প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী অপথ্যালমিক হয়, প্রথম দ্বিতীয়টা মিলে কি হবে, ল্যাটারাল অ্যাওর্টা। তৃতীয় চতুর্থ মিলে প্রথমে নিজেরা হচ্ছে কি মিলিত হয়ে, দেখো মিলিত হয়ে উন্মুক্ত হয়, কোথায় উন্মুক্ত হয়, ল্যাটারাল অ্যাওর্টাতে। আর ল্যাটারাল অ্যাওর্টা সামনের দিকে কি হয়ে যায়, ক্যারোটিড ধমনী। আর এখানে একটা লাইন বাদ করেছে, ওটা আসলে সৃজনশীলের জন্য তো ছিল না লেকচারটা। সো ল্যাটারাল অ্যাওর্টা পিছনের দিকে কি হয়ে যাবে, ডরসাল অ্যাওর্টা, আমরা মাত্র পড়লাম আজকে, তাই না। তাহলে এই ল্যাটারাল অ্যাওর্টাটাই পিছনে কি হয়ে যাবে, পিছনের দিকে ল্যাটারাল অ্যাওর্টাটা হয়ে যায় ডরসাল অ্যাওর্টা। ঠিক আছে, আর ল্যাটারাল অ্যাওর্টা এবং ক্যারোটিড ধমনী এই দুইটার মিলিত, এই যে জায়গায় মিলিত হয় একটা ধমনীর বলয় তৈরি হয়, এটা কোন অঞ্চলে, গলবিল অঞ্চলে, এটাকে বলা হয় সার্কুলার সেফালিকাস। খুবই ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা, হ্যাঁ। তাহলে ল্যাটারাল অ্যাওর্টা এবং ক্যারোটিড ধমনী মিলে গলবিল অঞ্চলে একটি ডিম্বাকার ধমনী বলয় তৈরি করে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সার্কিউলাস সেফালিকাস। ক্লিয়ার জিনিসটা, এটা কিন্তু। আর এছাড়া দেখো কিছু, এই যে ডরসাল অ্যাওর্টা, বিভিন্ন রকমের ধমনী আছে, কোন ধমনী কোথায় রক্ত সরবরাহ করে এটা মনে রাখতে হবে। এটা খুবই ইজি, তুমি যদি নামগুলা পারো, নামগুলা পারলে এমনি আনসার করতে পারবা। খেয়াল করো, সাব ক্লেভিয়ান ধমনী, এই যে আমাদের ক্ল্যাভিকল নামে একটা অস্থি আছে, ফিমেলদের ক্ষেত্রে বিউটি বোনস যেটাকে বলে, দেখবা যে নায়িকা টাইকা সব মানে একদম খুব প্রমিনেন্ট এই বোনস গুলা, বিউটি বোনস। ঠিক আছে, মানে ওরা ডায়েট করতে করতে এগুলাকে একদম সুপারফিশিয়াল করে রাখে। সো সাব ক্লেভিয়ান, এটা নিচে কি আছে, আমাদের বক্ষ অঞ্চল, তার মানে সাবক্লেভিয়ান ধমনী, এটা কোথায় রক্ত সরবরাহ করবে, দেখো বক্ষ পাটনা, বক্ষ চক্র। সিলিয়াকো মেসেন্টারিক, মেসেন্টারি, সিলিয়াকো, এই ওয়ার্ডগুলো সব হচ্ছে ইন্টেস্টাইন, তোমার পৌষ্টিকতন্ত্রের সাথে রিলেটেড। তাহলে সিলিয়াকো মেসেন্টারিক ধমনী বা ওই যে সিলিয়াক ধমনী, একই কন্টিনিউশন কিন্তু। সিলিয়াকো মেসেন্টারিক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, এই যে দেখো তোমার পরিপাক তন্ত্রের যে জিনিসগুলো আছে ওগুলোর মধ্যে, দেখো পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, মলাশয়, এইসব কিছুতে, সাথে হচ্ছে বায়োথলি এক্সট্রা। তারপর প্যারাইটাল, এটা মনে রাখবা পপ দিয়ে,
পপ মিউজিক আছে না, এরকম পপ মিউজিক, তাহলে পপ দিয়ে মনে রাখবা কি কি। প্যারাটাল হচ্ছে দেহ প্রাচীরে, তাহলে প্রাচীরের প, প্যারাটালের প। নেক্সট আছে রেনাল, রেনাল মানে বৃক্ক, ইলিয়াক মানে শ্রোণী, কর্ডাল মানে লেজ। প্রত্যেকটা হচ্ছে ইংলিশের বাংলা ট্রান্সলেশন, সাথে জেনিটাল, জেনিটাল মানে জননাঙ্গ। মানে প্রত্যেকটার ইংলিশ ওয়ার্ডটার বাংলা ট্রান্সলেশনই হচ্ছে তার যেখানে রক্ত সরবরাহ করবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার হলে আমাকে জানাও, তারপর আমরা আজকের ক্লাসের লাস্ট পোরশন পড়বো, সেটা হচ্ছে শিরাতন্ত্র, তারপর আমাদের ক্লাস শেষ। তোমরা খুশি, আমিও খুশি। জুমের ওরা হচ্ছে গিয়ে মানে ফেসবুকে তো 15 সেকেন্ড পরে লাইভ স্ট্রিমিং হয়, জুমের ওরা হচ্ছে খুব ফাস্ট, যারা জুম থেকে ক্লাস করে। ফেসবুকের ওরা হচ্ছে 15 সেকেন্ড লেট থাকে, ওই যে স্ট্রিমিং এর কারণে 15 সেকেন্ড লেট হয়। আচ্ছা, ক্লিয়ার বলেছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে লাস্ট পার্টটা পড়ি, রুই মাছের শিরাতন্ত্র। শিরাতন্ত্র, শিরাতন্ত্রকে বেসিক দুইটা ভাগে ভাগ করা হয়। শিরার কাজ কি? শিরা হচ্ছে অক্সিজেন বিহীন মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে, তাই না? তাহলে এই যে দেখো, যেসব রক্তনালী দেহের বিভিন্ন অংশ থেকে অক্সিজেন বিহীন রক্ত সংগ্রহ করে তাদেরকে বলা হয়, তারা মিলে কি গঠন করে? শিরাতন্ত্র গঠন করে। কি গঠন করে? শিরাতন্ত্র। ঠিক আছে, শিরাতন্ত্রটা আছে দুই রকম, একটা হচ্ছে সিস্টেমিক, একটা পোর্টাল। সিস্টেমিক মানে তোমার বিভিন্ন বডি সিস্টেমে যাবে, তোমার বিভিন্ন, তোমার যেমন পরিপাক তন্ত্র, এটা একটা সিস্টেম। তারপরে হেপাটোবিলারি সিস্টেম আছে, মানে যেখানে যকৃতে যাবে, ওটা একটা সিস্টেম। তারপরে রেনাল সিস্টেম একটা আছে, ঠিক আছে, ইউরিনারি সিস্টেম। সো বিভিন্ন সিস্টেম থেকে সিস্টেমে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে তোমার সিস্টেমিক শিরা তন্ত্র। আর পোর্টাল তন্ত্র, পোর্টালটা হচ্ছে, পোর্টাল তন্ত্র একটা স্পেশাল কাজ আছে, তোমরা মানব দেহে এটা পড়েছো। যেসব শিরাগুলা একটা মানে কোষিক জালিকা থেকে উৎপন্ন হয়ে কোষিক জালিকাতে আবার শেষ হয় তাদেরকে বলে পোর্টাল শিরা। কি বললাম? কোষিক জালিকা থেকে উৎপন্ন হওয়া যেসব শিরা আবার কোষিক জালিকায় কনভার্ট হয় তাদেরকে বলা হয় পোর্টাল শিরা। ঠিক আছে, তাহলে সিস্টেমিক শিরাতন্ত্র খেয়াল করো। সিস্টেমিক শিরাতন্ত্র কি করতেছে? আমাদের মানুষের ক্ষেত্রে কি হচ্ছিল, পা, তারপরে মাথা, হাত টাত সব জায়গা থেকে রক্ত সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে হচ্ছে তোমার হার্টে আসতেছিল নাকি? সো ওদের ক্ষেত্রেও এই সিস্টেমিক শিরাতন্ত্র, এই যে দেখো, যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাদেরকে বলা হয় সিস্টেমিক শিরা। ঠিক আছে, তাহলে অনেকগুলো সিস্টেমিক শিরা মিলেই তৈরি করবে শিরাতন্ত্র। তোমরা এই জিনিসটা তো পড়েছো, জীব দেহের গঠন এবং কাজের এককে বলা হয় কোষ। অনেকগুলো কোষ মিলে তৈরি করবে একটা টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে তৈরি করবে একটা অঙ্গ, আর অনেকগুলো অঙ্গ মিলে তৈরি করবে কি? একটা তন্ত্র, তাই না? এই বেসিক স্ট্রাকচারটা তো মনে থাকার কথা তোমাদের। তাহলে দেখো, সিস্টেমিক শিরাতন্ত্র কারা কারা গঠন করছে? তিনটা জিনিস, এক জোড়া সম্মুখ কার্ডিনাল, এক জোড়া যুগুলার এবং এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল। এরা তিনজন মিলে হচ্ছে তোমার সিস্টেমিক শিরাতন্ত্র গঠন করে। এক জোড়া সম্মুখ কার্ডিনাল, এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল এবং এক জোড়া যুগুলার শিরা। তোমার বডির দুইটা পার্টি আছে, সামনের অংশ, পিছনের অংশ। সামনের অংশ থেকে রক্ত আনবে এই দুইজন, সম্মুখ কার্ডিনাল এবং পশ্চাৎ কার্ডিনাল হচ্ছে বডির সামনের পার্ট থেকে রক্ত নিয়ে আসে। এই যে দেখো, শরীরের সম্মুখ অংশ থেকে রক্ত নিয়ে আসে কি? সম্মুখ কার্ডিনাল এবং যুগুলার শিরা। আর পশ্চাৎ কার্ডিনাল শিরা, সে কোথা থেকে রক্ত নিয়ে আসবে? সে হচ্ছে বডির পশ্চাৎ ভাগ থেকে। বুঝতে পারছো জিনিসটা? পশ্চাৎ কার্ডিনাল হচ্ছে বডির পশ্চাৎ ভাগ থেকে রক্ত নিয়ে আসবে। রক্ত নিয়ে এসে তারা কোথায় উন্মুক্ত হয়? তার হচ্ছে ডাক্টাস কুভিয়েতে উন্মুক্ত হয়। এই যে দেখো, তোমার দেখাই আমি, এই যে পশ্চাৎ কার্ডিনাল শিরা একটা দেখাচ্ছে, ডান আর বাম দুইটাই আছে, ঠিক আছে? এই যে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে পশ্চাৎ কার্ডিনাল শিরা কি? বডির, এই যে এটা কি? লেজ, তার মানে কি? এটা হচ্ছে নিচের পার্ট। তাহলে বডির নিচের পার্ট থেকে রক্ত নিয়ে আসতেছে এই দুইজন। আর বডির সম্মুখ পার্ট থেকে, এই যে দেখো, সম্মুখ কার্ডিনাল শিরা, যুগুলার শিরা, এরা হচ্ছে বডির আপার পার্ট থেকে রক্ত নিয়ে আসতেছে। রক্ত নিয়ে এসে এরা কোথায় মিলিত হয়? এই দেখো, সবাই মিলে রক্তগুলা এনে এখানে উন্মুক্ত হচ্ছে এই জায়গাটার মধ্যে। এই জায়গাটাকে কি বলে? ডাক্টাস কুবিয়ে। আমাদের মানুষের ক্ষেত্রে কি হয় দেখো, পা থেকে হচ্ছে পপলিটিয়াল ভেন, মাথা থেকে বিভিন্ন মানে সাবক্লিভেন ভেন টেন, অনেক নাম আছে। তো সব ছোট ছোট ভেন মিলে আলটিমেটলি কোথায় এসে উন্মুক্ত হয়? ভেনা কাভাতে। ভেনা কাভা মানে কি? ভেনের বড় ভাই। ধমনীর বড় ভাই কি ছিল? অ্যাওর্টা, তেমনি ভেনের বড় ভাই হচ্ছে ভেনা কাভা। ওদের ক্ষেত্রেও সেম, ওই ডাক্টাস কুবি এটাকে তুমি ভেনা কাভার সাথে কম্পেয়ার করতে পারো। তাহলে সিস্টেমিক শিরাতন্ত্র কারা কারা গঠন করতেছে? এক জোড়া সম্মুখ কার্ডিনাল, এক জোড়া যুগুলার, আর হচ্ছে এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল। অ্যানাস্টোমোসিস মানে হচ্ছে সংযোগ, ঠিক আছে? অ্যানাস্টোমোসিস মানে হচ্ছে সংযোগ দুইটার মধ্যে। ঠিক
আছে। অ্যানাস্টোমোসিসের একদম ক্লিয়ার মিনিং হচ্ছে সংযোগ। তাহলে এই যে দেখো, তাহলে সম্মুখ পার্ট থেকে সম্মুখ কার্ডিনাল এবং জুগুলার, আর পশ্চাৎ পার্ট থেকে হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল, এরা রক্ত আনবে। রক্ত এনে কোথায় উন্মুক্ত হবে? ডাক্টাস কুভিয়েতে। তাহলে ডাক্টাস কুভিয়ে কি? ডাক্টাস কুভিয়েটা হচ্ছে ওদের ক্ষেত্রে ওদের ইনফিরিয়র ভেনা কাভা। এখন ইনফিরিয়র ভেনা কাভা বা সুপিরিয়র ভেনা কাভার কাজ কি ছিল তোমরা আমাকে একটু বলো। ঠিক আছে, তোমরা তো হার্ট পড়ছো, হার্টের স্ট্রাকচার তো খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। তোমরা আমাকে একটু জানাও তো, ইনফিরিয়র ভেনা কাভা বা সুপিরিয়র ভেনা কাভা তারা রক্ত কোথায় নিয়ে যাচ্ছিল? আইডিয়া আছে কারো, না ভুলে গেছো? অনেকদিন আগে পড়লে আসলে ভুলে যাওয়ার কথা, আমি তো এক সপ্তাহ আগে পরীক্ষা দিলাম, কিন্তু যা যা পড়ছি সব ভুলে গেছি। আচ্ছা, ইনফিরিয়র ভেনা কাভা সুপিরিয়র ভেনা কাভা এরা রক্ত নিয়ে আসবে কোথায়? মানুষের ডান অলিন্দ বা রাইট অ্যাট্রিয়ামের মধ্যে। ওদের ক্ষেত্রেও সেম, ওদের তো আর রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম নাই, ওদের রক্তটা আসবে কোথায়? সবার প্রথমে আসবে সাইনাস ভেনাসাস। এই যে একটু আগে দেখো আমরা উপরে কি পড়েছিলাম, রক্তের গতিপথ কোথা থেকে শুরু হয়েছিল? দেখো সাইনাস ভেনাসাস থেকে শুরু হয়েছিল, তাই না? সাইনাস ভেনাসাস থেকে না? তো ওদের ক্ষেত্রে কি, ওদের যে বড় বড় শিরাগুলো আছে যেটাকে বলে ডাক্টাস কুভিয়ে, এই ডাক্টাস কুভিয়ে রক্ত কোথায় উন্মুক্ত করবে? ডাক্টাস কুভিয়ে হচ্ছে রক্ত নিয়ে আসবে। এই যে দেখো, একটু মুছি, হ্যাঁ এত মানে মানে হেফাজত করে দাগাই আমি। এই যে দেখো ডাক্টাস কুভিয়েটা এখানে গেল, তারপরে এই যে খেয়াল করো, কই গেল তোমার এই যে হৃৎপিণ্ড, তাই না? এটা হৃৎপিণ্ড, এটাই হচ্ছে হৃৎপিণ্ডের সাইনাস ভেনোসাস। ঠিক আছে, তাহলে রক্তটা কোথায় আসবে? রক্তটা সর্বপ্রথমে ডাক্টাস কুভিয়া আসবে সাইনাস ভেনাসাসে। এরপরের কাহিনী কিন্তু তোমরা জানো, সাইনাস ভেনাসাস থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে ভালভাস আর্টেরিয়াস, ভালভাস আর্টেরিয়াস থেকে ফুলকা। ঠিক আছে, এই কিন্তু তোমার মোটামুটি সিস্টেমিক শিরাতন্ত্র। ঠিক আছে, এখানে কিন্তু ওই কথাগুলাই বলা। এছাড়াও পশ্চাৎ কার্ডিনাল শিরার কিছু ব্রাঞ্চ আছে, ছোট ছোট, মনে রাখবা, সেগমেন্টাল, রেনাল, জেনিটাল, আর হচ্ছে তোমার ডান এবং পশ্চাৎ কার্ডিনাল, বাম পশ্চাৎ কার্ডিনাল। এই যে দেখো ডান এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, দেখো কিছু অনুপ্রস্থ সংযোগ দিয়ে থাকে। এই সংযোগগুলোকে কি, এগুলো দেখতে একদম ল্যাডারের মতো না? ল্যাডার মানে হচ্ছে কি, মানে হচ্ছে কি মইয়ের মতো, তাই না? ওইরকম একটা সংযোগ থাকে, দেখতে একদম মইয়ের মতো কিন্তু লাগতেছে। এগুলোকে বলে অ্যানাস্টোমোসিস। ঠিক আছে, জাস্ট অনুপ্রস্থ সংযোগ। এই যে দেখো অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস, অ্যানাস্টোমোসিস মানে সংযোগ, অনুপ্রস্থ মানে পাশাপাশি সংযোগ। ঠিক আছে, এই কিন্তু তোমার মোটামুটি সিস্টেমিক শিরাতন্ত্র। তুমি যদি একবার রিডিং দাও জিনিসটা, এই কথাটাই বলছে। আমি যদি আবার রিপিট করি, উপরের পার্ট থেকে আনবে কে কে? সম্মুখ কার্ডিনাল এবং জুগুলার। নিচের পার্ট থেকে পশ্চাৎ কার্ডিনাল এনে ফার্স্টে আসবে কোথায়? ডাক্টাস কুভিয়াতে। ডাক্টাস কুভিয়া রক্ত নিয়ে যাবে কোথায়? সাইনাস ভেনাস আছে, সাইনাস ভেনাসাস থেকে পরে তোমার ওই যে হার্টে চলে যাবে। ঠিক আছে, রাইট অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল এগুলাতে, মানে সরি অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, রাইট তো নাই এখানে। ঠিক আছে, সিস্টেমিক শিরাতন্ত্র ক্লিয়ার? ক্লিয়ার হলে আমাকে জানাও। আচ্ছা, ঠিক আছে। তারপরে সব পোর্টালতন্ত্র। পোর্টালতন্ত্র এত কিছু পড়ার নাই। পোর্টালতন্ত্র দেখো দুই রকমের আছে। আমাদের মানুষের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রেনাল হেপাটিক পোর্টাল থাকে, মানুষের কিন্তু কোনো রেনাল পোর্টাল নাই। বাট ওদের ক্ষেত্রে হেপাটিক এবং রেনাল পোর্টালতন্ত্র দুইটাই থাকে। পোর্টালতন্ত্র মানে কি, আমি একটু আগে বলেছিলাম যে তোমার শিরা কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়েছে, মানে কৈশিক জালিকা ধরে এরকম জালকের মতো অনেকগুলো আছে, কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়েছে, আবার আরেকটা অঙ্গে গিয়ে কোষিক জালিকাতে এটা শেষ হয়ে গেছে। এটাকে বলতেছে তোমার পোর্টাল তন্ত্র। তাহলে হেপাটিক পোর্টাল তন্ত্র আমাদের মানুষের ক্ষেত্রেও কিন্তু তোমার হেপাটিক পোর্টাল তন্ত্র কোথা থেকে নিচ্ছিল? তোমার অন্ত্র থেকে খাবার টাবার শোষিত হচ্ছিল। এই শোষিত খাবারগুলা গ্লুকোজ টুকোজ যা ছিল, অ্যামিনো অ্যাসিড, এগুলা কিন্তু হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যাচ্ছিল তোমার হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডে গিয়ে কি হচ্ছিল? তোমার ওই যে গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস, মানে গ্লাইকোজেনেসিস হচ্ছিল আর কি, গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে তোমার এনার্জি রূপে স্টোর করতেছিল। তো ওদের ক্ষেত্রে দেখো কি হয়, হেপাটিক বা যকৃৎ পোর্টাল শিরা কোথা থেকে রক্ত নিবে? পরিপাক তন্ত্র থেকে। রক্ত সংগ্রহ করে কোথায় যাবে? যকৃতে যাবে। সেখানে কি হবে? আবার রক্তজালক হয়ে যাবে। আর চিত্র আসলে ডিপেন্ডেন্ট, হ্যাঁ, শিরাতন্ত্রের চিত্র এখান থেকে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার শিরাতন্ত্রের চিত্র আসলে দরকার নেই, হ্যাঁ, এটা একটু কমপ্লেক্স, আমার মনে হয় না যেটা হচ্ছে কি একে পারবা। সো শিরাতন্ত্রে বা যদি তুমি যদি মনে হয় যে কারো যদি মনে হয় শিখতে চাও, জাস্ট খুব শর্ট করে শিখবে, এত ক্লিয়ারলি খুব টু দা লাইন টু দা স্পেসিফিক শিখতে হবে না। তুমি জাস্ট এই জিনিসটা দিবা, এই দুই একটা লাইন টাইনে দিবা, লেবেলিং করে দিবা, একটা ডান পশ্চাৎ, একটা বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, তারপর একটা যকৃৎ এবং বৃক্ক, এই যে বৃক্কর লেবেলিং করে দিবা, যকৃৎ লেবেলিং করে দিবা। জাস্ট হাতে গোনা 4-5টা লেবেলিং আর কি। বাট আমার মনে হয় না যে এটা আসলে কঠিন। আমি নিজে শিখি না আর কি, আমি নিজে শিখি না, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। বাট তোমাদের
ঠিক আছে, তো শিরাতন্ত্র আমার মনে হয় না যে ছবি আর কি, কারণ মানে আম জনতার জন্য ছবি শেখা খুব কষ্টকর আমার মতো যারা, আর অনেকে আছে খুব ভালো আর্ট পারে, ওরা তো যে কোনো ছবি এঁকে ফেলতে পারে। আচ্ছা, তাহলে প্রোটতন্ত্র এই যে সেম দেখো, তাহলে এই যে তারপরে কি যকৃৎ শিরা রক্তজাল থেকে রক্ত করে সাইনাস ভেনাসাস, মানে ওই যে সেম জিনিসটাই হচ্ছে, তোমার পরিপাকতন্ত্র থেকে রক্ত নিয়ে যাচ্ছে যকৃতে, ঠিক আছে, যকৃতে গিয়ে সেটা আবার হচ্ছে কোষিক জালিকা হয়ে যাচ্ছে, ওই ওখান থেকে কি তৈরি হবে, পরে যকৃৎ থেকে যকৃৎ শিরা দিয়ে হচ্ছে রক্ত চলে যাবে সাইনাস ভেনাসাস, শিরাতন্ত্র শুরু। তারপর রেনাল পোর্টাল তন্ত্র কিন্তু সেম, রেনাল পোর্টাল তন্ত্র খেয়াল করে কি করে, লেজ থেকে রক্ত নিচ্ছে, এটা একটু এক্সেপশন। তোমার হচ্ছে গিয়ে রেনাল পোর্টাল তন্ত্র বললে কি মনে থাকার কথা, রেনাল পোর্টাল তন্ত্র বললে মাথায় আসার কথা যে তোমার রক্তটা বৃক্ক থেকে আসবে, বাট না, রেনাল পোর্টাল তন্ত্র মূলত শুরু কোথা থেকে, লেজ থেকে, লেজ থেকে কডাল শিরা, কডাল মানে লেজ, লেজ থেকে কডাল শিরা রক্ত সংগ্রহ করে বৃক্কে প্রবেশ করবে। এখন বৃক্ক কয়টা আছে, আমরা যদি সব মুছে দেই, দেখো এখানে বৃক্ক কয়টা আছে, বৃক্ক আছে দুইটা, তাহলে ওই কডাল শিরা দুইটা ভাগ হয়ে যাবে, দুইটা ভাগ, একটা ভাগ ঢুকবে ডান বৃক্কে, একটা ভাগ ঢুকবে বাম বৃক্কে। এই যে দেখো কডাল শিরাটা আমরা ট্রেসিং করি এখানে, এই যে দেখো দুইটা ভাগ হয়ে গেছে, একটা ডান বৃক্কে ঢুকছে, একটা বাম বৃক্কে ঢুকছে, ঠিক আছে, ডান বৃক্কে এবং বাম বৃক্কে দুইটা শাখা হয়ে গেল। ডান শাখাটা কি হবে, ডান শাখাটা পরে এই যে দেখো একটু সামনে গিয়ে এটাকে কি লেবেলিং করছে, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, তাহলে ডান শাখাটা কি হয়ে যাচ্ছে, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, পরের ফিট আমরা জানি ওই যে ডাক্টাস কুভি হয় সাইনাস ভেনাসাস। আর বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাটা খেয়াল করো, এটা একটু কাহিনী করছে, এটা একদম, এটা একটু কমপ্লেক্স, এই যে খেয়াল করো, ঠিক আছে। আর তোমার অ্যাকচুয়ালি ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা যেটা আছে, আর বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা কিছু না, একটু তোমার বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাটা বামটা কাহিনী করে না, অ্যাকচুয়ালি ডানটা একটু কাহিনী করছে। তোমার বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাটা ডিরেক্টলি তোমার বাম বৃক্কে ঢুকছে, ওখান থেকে কি হয়ে যাচ্ছে, সে বাম পশ্চাৎ কার্ডিনাল হয়ে সাবক্লেভিয়ানে, বাট ডান পশ্চাৎ কার্ডিনাল শিরাটা কি হচ্ছে, সে হচ্ছে গিয়ে বৃক্কে ঢুকে সেই হচ্ছে যে রেনাল পোর্টাল শিরাটা গঠন করতেছে। এই যে দেখো ডান শাখাটা ডান পশ্চাৎ কার্ডিনাল শিরার রূপে সম্মুখে অগ্রসর হয়, আর হচ্ছে গিয়ে ফার্স্টে ঠিক বলছিলাম, আমি এক্সট্রিমলি সরি, হ্যাঁ আমি একটু দেখতে সমস্যা হয়েছে, প্রথমে ঠিক বলছিলাম, যেটা বলছিলাম আমিও তো বলি যে মানে মিলতেছে না কেন ছবির সাথে। তোমার ডান পশ্চাৎ কার্ডিনাল শিরাটা হচ্ছে ডিরেক্টলি ডান সাইডে উন্মুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডান মানে ডান আবারও রিপিট করছি, কর্ডাল শিরা, কর্ডাল শিরা দুইটা ভাগ হচ্ছে, ডান সাইডে ডান সাইডে একটা যেটা হচ্ছে কি ডান বৃক্কে ঢুকতেছে, আর বাম সাইডে একটা বাম বৃক্কে ঢুকতেছে। তো ডান বৃক্কের যেটা ঢুকতেছে সেটা হচ্ছে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা হয়, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা হয়ে ডিরেক্টলি ওই ডাক্টাস কুভিয়াতে চলে যায়। বাট বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাটার ক্ষেত্রে খেয়াল করো, এই যে দেখো কি হচ্ছে, বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা এই যে এখানে দেখো বৃক্কে ঢুকে সে কিন্তু কৈশিক জালিকায় ভাগ হয়ে যাচ্ছে, কি গঠন করতেছে, ভাগ হয়ে রেনাল পোর্টাল শিরা গঠন করতেছে। বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাটা বৃক্কে ঢুকে কৈশিক জালিকায় ভাগ হয়ে কি গঠন করতেছে, তোমার রেনাল পোর্টাল শিরা, ঠিক আছে। এই রেনাল পোর্টাল শিরাই পরে আবার শিরা থেকে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা হয়ে যাবে। আমরা কি বলছিলাম, কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয় আবার কোষিক জালিকা হয়ে যায়, তাহলে রেনাল পোর্টাল শিরা সেম দেখো, তোমার কর্ডাল শিরাটা বৃক্কে ঢুকে কোষিক জালিকা হয়ে যাচ্ছিল, হয়ে ওখান থেকে রেনাল পোর্টাল শিরাটা তৈরি হচ্ছিল, এই রেনাল পোর্টাল শিরা আবার কোষিক জালিকা হয়ে পরে শেষে কি হয়ে যাচ্ছিল, বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা হয়ে বৃক্কে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে তোমার শিরাতন্ত্র। আর এগুলা ওরকম কিছু না, ঠিক আছে, এগুলা জাস্ট এমসিকিউর জন্য, তোমার কোনটা কোথায় বিস্তৃত হয়, ঠিক আছে, এটা পড়ানোর কিছু নাই। তাহলে শিরাতন্ত্রটা ক্লিয়ার। আমি যদি আবার একটু রিপিট করি, তোমার হচ্ছে গিয়ে সিস্টেমিক শিরাতন্ত্র উপর থেকে, সিস্টেমিকটা রিপিট করছে, আমার মনে হয় এটা রিপিট করার দরকার আছে। পোর্টালটা আমি একটু রিপিট করি আবার। তোমার হেপাটিক পোর্টাল তন্ত্র কি করছিল, সে পৌষ্টিক তন্ত্র থেকে রক্ত নিচ্ছিল, রক্ত সংগ্রহ করে সে কি হবে, যকৃতে গিয়ে আবার হচ্ছে কোষিক জালিকায় কনভার্ট হয়ে যাচ্ছে, তারপরে ওখান থেকে কি যকৃৎ ভেইন, যকৃৎ শিরা দিয়ে হচ্ছে তোমার ওই হৃৎপিণ্ডে রক্ত যাচ্ছিল। আর রেনাল পোর্টালটা কি হচ্ছিল, রেনাল পোর্টালটা তোমার লেজ থেকে রক্ত নিচ্ছিল, দুইটা ভাগে ভাগ হচ্ছিল, ডান এবং বাম। ডানটা ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা হয়ে ওই যে ডাক্টাস কুভিয়াতে হয়ে সেম ফিট, আর বামটা হচ্ছে কি হচ্ছিল, কোষিক জালিকায় ভাগ হয়ে রেনাল পোর্টাল শিরা গঠন করতেছিল। এই রেনাল পোর্টাল শিরাটাই পরে কি হচ্ছিল, তোমার রেনাল পোর্টাল শিরাটা পরে হচ্ছে আবার তোমার বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা হচ্ছে। তাহলে জাস্ট তোমার যদি স্ট্রাকচারে দেখো, ডানটা জাস্ট সিমিলার, ওই বামটার ক্ষেত্রে জাস্ট মাঝখানে একটা ধাপ আসবে, সেটা কি বাম পশ্চাৎ বাম কর্ডাল শিরাটা মানে হচ্ছে তোমার রেনাল পোর্টাল শিরা হচ্ছে এক্সট্রা, ঠিক আছে। এতটুকুই আমাদের পড়া, আমাদের আর কোনো পড়া নাই, আমাদের পড়া শেষ। আর কারো কোনো কোয়ারি আছে, তাহলে কোয়ারি থাকলে বলতে পারো, কিছু বুঝো নাই বা
ঠিক আছে। ক্লাসের সামারি করলে সামারি তো ওইভাবে কিছু খুব বেশি কিন্তু নাই। তোমার জাস্ট আজকে কিন্তু জাস্ট দুইটা সিস্টেম ছিল, জাস্ট বডির বেসিক স্ট্রাকচার থেকে তোমার ফার্স্ট যেটা পড়তে হবে কার্ভ জাতীয় মাছকে, এটা একটু জানলা। তারপর হচ্ছে শ্রেণী বিভাগটা পড়লা, শ্রেণী বিন্যাসটা যেভাবে লিখতে বলছে ওইভাবেই লিখে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং নিচে অবশ্যই লেভেলিং করতে হবে। তুমি তো ইটালিক লেটারে লিখতে পারো না তোমার পরীক্ষার মধ্যে, ওটা বইয়ের জন্য ইটালিকটা। তুমি নিচে অবশ্যই ওই যে লাস্টে যখন স্পেসিস লিখবে ওখানে হচ্ছে গিয়ে লেভেলিং করে দিতে হবে। এতটুকু পর্যন্ত। স্বভাব কি, তার খাবার টাবার কি কি খায়, একদম ছোট কালে খায় হচ্ছে প্লাঙ্কটন, তারপর একটু বড় হলে হচ্ছে গিয়ে প্রাণী প্লাঙ্কটন, এবং সরি শুধু প্রাণী প্লাঙ্কটনটা খায়, সাথে ডেসপিন ফাইটোফ্লাজিলেট। 14 ডিগ্রির নিচে বাঁচতে পারে না। বডি স্ট্রাকচার আছে কি, 3টা স্ট্রাকচার, তাই না? বডি স্ট্রাকচার হচ্ছে মাথা, দেহকাণ্ড, লেজ। মাথাতে এত কিছু পড়া নাই, দেহকাণ্ডের মধ্যে পাখনা সম্পর্কে একটু ডিটেইলস পড়তে হবে। আর লেজের মধ্যে লেজটা হোমোসার্কাল ধরনের। আর বডির মধ্যে আইস থাকে, আইসটা একটু ডিটেইলস পড়বা। তুমি দেখছো তো ওই যে ফার্স্টে যে আমি দেখাইছিলাম অ্যাডমিশনের জন্য কতটুকু ইম্পর্টেন্ট, এই এক আইস থেকে 3টা প্রশ্ন আসছে। সো অনেক ইম্পর্টেন্ট টপিক কিন্তু আইস। 2 নম্বরের জন্য কিন্তু আইস লাগতে পারে পরীক্ষার মধ্যে, আইসের গঠন প্রকৃতি বর্ণনা করো, এরকম দিতে পারে, ঠিক আছে। বা 3 নম্বরের জন্য যদি ইন কেস দেয় আর কি, র্যান্ডমলি তো দিতেই পারে। আর রক্ত সংবাদতন্ত্র থেকে হৃৎপিণ্ডের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারটা পড়বা, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, আর একটা উপবিষ্ট যেটাকে বলে সাইনাস ভেনোসাস। আর ধমনীতন্ত্র, শিরাতন্ত্র, এটা আর রিপিট করব না, আমার মাথায় ঘুরে যায় এটা পড়তে গেলে, ঠিক আছে। জাস্ট স্পেসিফিক্যালি পড়ে ফেলবা। কয় পেজ পড়া? 1 2 3 4 5 5 পেজের পড়া, তাই না? না সরি 5 না, 6 7 পেজের, 7 পেজের পড়া, ঠিক আছে। 7 পেজ পড়তে খুব সময় লাগবে না, আমার মনে হয় যে মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপর নিজেরা যখন আবার পড়বা তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি কি শেষ করব ক্লাস? তোমরা বলো, তোমাদের পারমিশন নিয়ে তাহলে আমি শেষ করে দিই ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। ইনশাআল্লাহ হয়তো আবার 28 তারিখ, 28 তারিখ তো নেক্সট ক্লাস, তাই না? 28 তারিখ দেখা হবে। আল্লাহ হাফেজ।